হ্যালো, ওয়েলকাম টু নেক্সট জেন ইনস্টিটিউট। আমি তোমাদের পুলক স্যার। তোমাদের যে সামনে গ্রুপ সিওডি এর কম্পিটিটিভ এক্সাম আছে, সেই কম্পিটিটিভ এক্সামের যে ম্যাথামেটিক্সের অ্যারিথমেটিক পোর্শনটা আছে, সেই পোর্শনটা আমি আজ থেকে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? সেই পোর্শনের একদম শুরু থেকে শেষ অবধি ম্যাথামেটিক্সের অ্যারিথমেটিক পোর্শনের যা যা জিনিস আছে, আমি ধরে নিলাম যে তোমরা বেসিক থেকে সবকিছু জানতে চাইছো, ধরে নাও কিছুই জানো না। একদম পুরো নতুন থেকে প্রথম থেকে শুরু করবো, একদম নতুন। ঠিক আছে? এবার আমি তোমাদের পড়াচ্ছি গ্রুপ সিওডি এর অ্যারিথমেটিক পোর্শন ম্যাথামেটিক্সের। বাট তোমাদের যে গ্রুপ সিওডি এক্সামটা আছে, সেই এক্সামটা সম্পর্কে কত নম্বর কোশ্চেন আছে বা কি আসতে পারে, কোন কোন টপিক আছে, সেটা একটু তোমাদেরকে বলে দিই। তোমাদের দেখো, গ্রুপ সিওডি এক্সামে টোটাল 60 মার্কস আছে। ওকে, টোটাল 60 মার্কস আছে, যার মধ্যে প্রথম পার্টি হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস, যেটাতে রয়েছে কত মার্কস, 20 মার্কস। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেসে রয়েছে আমাদের 20 মার্কস। তারপরে আমাদের লজিক্যাল রিজনিং যে পার্টটা রয়েছে ম্যাথামেটিক্স এর মধ্যে, সেখানে রয়েছে 10 মার্কস। এবং জেনারেল ইংলিশ যেটা রয়েছে সেখানে রয়েছে 10 মার্কস। তাহলে আমাদের কি কি হলো, জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কস, ঠিক আছে, লজিক্যাল রিজনিং 10 মার্কস, অ্যান্ড জেনারেল ইংলিশ 10 মার্কস, 40 মার্কস। আর বাকি থাকছে 20 মার্কস, কারণ তো টোটাল তোমাদের গ্রুপ সিওডি এর এক্সাম হচ্ছে কত মার্কসের মধ্যে, 60 মার্কসের মধ্যে। তো বাকি যে 20 মার্কস পড়ে থাকছে সেটা হচ্ছে কি আমাদের ম্যাথামেটিক্সের অ্যারিথমেটিক পোর্শনটা। ঠিক আছে, এবার এই ম্যাথমেটিক্স অ্যারিথমেটিক পোর্শনে 20 মার্কসের মধ্যে আমাদের কি কি চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার গুলো জানতে হবে, সেই চ্যাপ্টার গুলো প্রথম থেকে একদম শুরু করতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করে। আমি ধরে নিলাম কি তোমাদের ম্যাথমেটিক্স জানো। দেখো, জানো না বলাটা তো উচিত না, তোমরা হয়তো অনেকদিন প্র্যাকটিস করোনি, কেউ আর্টস স্ট্রিম থেকে আছো, তো কেউ সায়েন্স স্ট্রিম থেকেও আছো, বাট অনেকদিন ম্যাথমেটিক্স প্র্যাকটিস হয়নি। তো সেই জিনিসটাকে একদম শুরু থেকে সুন্দরভাবে করাবো। ঠিক আছে, এবার এই যে আমাদের ম্যাথামেটিক্স এর অ্যারিথমেটিক পোর্শনে 20 মার্কস রয়েছে, সেই 20 মার্কসে আমাদের মোটামুটি 10টা টপিক রয়েছে। এখানে কিন্তু বেশি টপিক নেই, জিওমেট্রি পোর্শনটাও নেই। আমাদের জিওমেট্রিক পোর্শন মানে কি, তুমি ত্রিগোনোমেট্রি এখানে পাবে না, সারফেস এরিয়া ভলিউমের 2D 3D শেপসও কিন্তু এখানে নেই। এখানে সিম্পলিফাই 10টা টপিক রয়েছে। ঠিক আছে, তার মধ্যে আবার 5টা আমাদের কি রয়েছে, ধরো সিম্পল টপিক, এবং 5টা রয়েছে আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক। 5টা যদি সিম্পল টপিকের আমি তোমাদের কথা বলি, তাহলে প্রথমেই রয়েছে 1 নম্বর রয়েছে আমাদের এলসিএম অ্যান্ড এইচসিএফ। আমি জাস্ট একবার মুখে বলে দিচ্ছি, তারপরে তোমরা করে নেবে, তারপরে আমি লিখে দেবো এলসিএম অ্যান্ড এইচসিএফ। তারপর হচ্ছে কি আমাদের ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ। তারপরে আমাদের রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, ওকে, যে অনুপাত অ্যান্ড সমানুপাত। তারপরে আমাদের রয়েছে কি অ্যাভারেজ। ওকে, এগুলো আমাদের সিম্পল টপিক। বাট যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আমাদের প্রথমে রয়েছে কি পার্সেন্টেজ বা শতকরা। ওকে, পার্সেন্টেজ বা শতকরা, এবং তার রিলেটেড যেটা আমাদের টপিক গুলো আছে, কারণ পার্সেন্টেজ করে নিলে আমাদের কি আসবে, শতকরা করে নেওয়ার পরে আমাদের কি আসবে, প্রফিট অ্যান্ড লস, যেটা হচ্ছে লাভ অ্যান্ড ক্ষতি। অ্যান্ড তারপরে রয়েছে আমাদের সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টটা বেশিটা নেই, বাট তবুও আমরা করে নেবো। বাট সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কষা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে শতকরা, লাভ ক্ষতি এবং সরল সুদ কষা কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপরেও যে দুটো চ্যাপ্টার ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি টাইম অ্যান্ড ডিস্টেন্স, যে সময় ও দূরত্ব। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর অনেকের কাছে এটা কঠিন লাগে, যেটা হচ্ছে কি টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটা হচ্ছে কি সময় ও কার্য। ঠিক আছে, সময় ও কার্য। তাহলে আমাদের এই মোটামুটি, দেখো এখানেও কিছু বাদ থাকতে পারে, সেটা আমরা দেখে নেবো, আমি লিখে দিচ্ছি যেটা যেটা সিলেবাসে আছে। বাট এই কটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের ক্ষেত্রে কিন্তু খুব দরকার। তাহলে আমি কি কি বললাম প্রথম থেকেই বলো। প্রথম থেকে যদি ম্যাথটাকে স্টার্ট করি, তাহলে প্রথমেই আমাদের কিন্তু ভগ্নাংশটা খুব ইম্পর্টেন্ট। এখানে নাম্বার সিস্টেম নেই, বাট নাম্বার সিস্টেমটা করতে তোমাকে হবেই, কারণ ক্যালকুলেশন তোমাকে ইজি হয়ে যাবে নাম্বার সিস্টেমটা করতে গেলে। নাম্বার সিস্টেম তাহলে করতেই হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ভগ্নাংশ বা ফ্র্যাকশন, এলসিএম এন্ড এইচসিএফ। এলসিএম এন্ড এইচসিএফটাও কিন্তু আমাদের ক্যালকুলেশনকে তাড়াতাড়ি করার জন্য করে। এলসিএম এন্ড এইচসিএফ মানে লসাগু এন্ড গসাগু। রেশিও এন্ড প্রপোর্শন, যেটা হচ্ছে কি অনুপাত এবং সমানুপাত। এবং হচ্ছে অ্যাভারেজ, যেটা হচ্ছে গড়। ঠিক আছে, এগুলো কি আমি একটা দিকে রাখছি কেন, কারণ এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। কোন একটা ম্যাথামেটিক্সকে আমি কতটা সুন্দরভাবে তাড়াতাড়ি করব, সেটার জন্য কিন্তু এই 4টে পার্ট খুব ইম্পর্টেন্ট। কেন, দেখো শতকরা করতে গেলেও কিন্তু শতকরার মধ্যে আমরা অনুপাত সমানুপাতের ম্যাথ পাবো, এবং শতকরারও কিছু কিছু ম্যাথ আমরা রেশিও এন্ড প্রপোর্শন দিয়ে করতে পারলে, বা রেশিও দিয়ে করতে পারলে আমাদের ম্যাথমেটিক্সটা কি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। শতকরার মধ্যে তুমি ভগ্নাংশেরও ম্যাথ পাবে। ঠিক আছে, শতকরা বা সিম্পল ইন্টারেস্টের কিছু কিছু ম্যাথমেটিক্স করতে গিয়ে আমরা এলসিএম কে কাজে লাগাবো, লসাগুকে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি দুটো ম্যাথমেটিক্স এর পোর্শনকে ভাগ করে নিই, আমি জাস্ট নিজস্ব নিজস্ব মতো করে আমি ম্যাথমেটিক্স এর পোর্শনটাকে ভাগ করে নিচ্ছি তোমাদের টোটাল অ্যারিথমেটিক এর পোর্শন অনুযায়ী। তাহলে ডি অ্যারিথমেটিক আমাদের রয়েছে কত মার্ক, 20 মার্কস।
ঠিক আছে? অ্যারিথমেটিকে টোটাল রয়েছে আমাদের কত 20 মার্কস। আমি এইদিকে লিখছি এলসিএম অ্যান্ড এইচসিএফ। 2 নম্বর আমি লিখছি কি রেশিও অ্যান্ড প্রপোর্শন। 3 নম্বর আমি লিখছি কি ফ্র্যাকশন। 4 নম্বর অ্যাভারেজ। অ্যান্ড 5 নম্বর আমি দেবো কি সিম্পলিফিকেশন, মানে কি এইগুলো সিম্পলিফিকেশনের মধ্যে কিন্তু আমাদের এগুলো সবকিছু কাজে লাগবে। তাহলে হচ্ছে কি সিম্পলিফিকেশন। আমি বাংলাটা যখন আলোচনা করব বিস্তারিত তখন সম্পূর্ণ বাংলাটা তোমাদের বলে দেবো। যেমন এলসিএম মানে এইচসিএফ তোমরা জানো কি লসাগু অ্যান্ড গসাগু। এলসিএম মানে কি লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার বা লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এইচসিএফ মানে হচ্ছে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে হচ্ছে অনুপাত সমানুপাত। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ ভগ্নাংশ। অ্যাভারেজ মানে হচ্ছে গড়। অ্যান্ড সিম্পলিফিকেশন মানে যে কোনো জিনিসকে সিম্পলিফাইড করা। এই সিম্পলিফিকেশনের মধ্যে কিন্তু আমাদের সিম্পলিফিকেশনের সিলেবাস বলে কিছু হয় না, অনেক কিছু রয়েছে। এই সিম্পলিফিকেশনের মধ্যে তোমাদের স্কোয়ার রুট মানে বর্গমূল বর্গ বের করা ধরে নাও, প্রত্যেকটা ভাগ করার নিয়ম, প্রত্যেকটা জিনিস তোমাকে বিস্তারিত জানতে হবে। এই সিম্পলিফিকেশন করতে পারলে কিন্তু তোমার যে কোনো ম্যাথামেটিক্স তোমার ইজিতে চলে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে আমি 5টা ভাগে ভাগ করেছি। যেটা কথা বলছি যে এইটুকুটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এইটুকুটা সিম্পল টাইপের বা সহজ ভাবে আমরা করলেই হয়ে যাবে বুদ্ধি দিয়ে। বাট তারপরে যে ইম্পর্টেন্ট 5টা টপিক আমাদের ক্ষেত্রে আছে যেটা 6 নম্বর দিয়ে লিখছি, আমি এখান থেকে ডাইরেক্টলি স্টার্ট করব কি যখনই আমরা এলসিএম এইচসিএম এই জিনিসগুলো হয়ে যায় তখনই আমরা দেখো 6 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের শতকরা বা পার্সেন্টেজ। ঠিক আছে? এই শতকরা বা পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার, এখানে তোমার এই যে এলসিএম এইচসিএফ বলো রেশিও প্রপোর্শন বলো ফ্র্যাকশন বলো অ্যাভারেজ বলো সিম্পলিফিকেশন বলো প্রত্যেকটার কাজ কিন্তু আমাদের এই শতকরা চ্যাপ্টারে কাজে লাগবে। ঠিক আছে? শতকরা যখনই জানবো যখনই বুঝে যাবো তখনই আমাদের ক্ষেত্রে কি চলে আসবে লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি। তারপরে 1 নম্বরে আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে সরল সুদ কষা। সরল সুদ। ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট আমি এসআই দিয়েই লিখছি বাবু। সিম্পল ইন্টারেস্ট আমি এসআই দিয়ে লিখেছি সিম্পল ইন্টারেস্ট। অ্যান্ড 9 নম্বর আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। দেখো সরল সুদের সঙ্গে আমি কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট সিআইটাও জুড়ে দিচ্ছি, আমি দেখলাম সিলেবাসে নেই বাট একটু হলেও আমরা জেনে রাখবো। 9 নম্বর এবং 10 নম্বরে যেটা তোমাদের খুব মানে মনে হয় কঠিন বাট সবচেয়ে ইজি জিনিস ওটা টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্স, তো টাইম অ্যান্ড ডিস্টেন্স বের করতে গেলে সেখানে তো স্পিড কথাটা চলে আসবে। তাহলে স্পিড টাইম ডিস্টেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্স আমি লিখছি, পাশে আমি স্পিডও লিখে রাখছি। স্পিড, আচ্ছা দেখতে পাচ্ছ না হয়তো, টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিড। এবং 10 নম্বরে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক এটা হচ্ছে সময় ও কার্য। তোমাদের এই ম্যাথামেটিক্স আমি জানি কি অনেকটা অসুবিধা হয় যে টাইম অ্যান্ড ওয়ার্কে। ঠিক আছে? এটা জাস্ট আমি সিলেবাস 10টা চ্যাপ্টার আছে, 10টাকে আমি ভাগ করে নিয়েছি এলসিএম এইচসিএফ রেশিও প্রপোর্শন ফ্র্যাকশন অ্যাভারেজ সিম্পলিফিকেশনে। আর 5টা এই দিকে রয়েছে শতকরা লাভ ও ক্ষতি সরল সুদ টাইম ডিস্টেন্স স্পিড মানে হচ্ছে সময় দূরত্ব ও বেগ এবং হচ্ছে সময় ও কার্য। এবার হচ্ছে কথা আমাদের কিন্তু এক্সামটা মার্চ মাসের মিডিলের দিকে হওয়ার কথা, তাহলে আমাদের কাছে কিন্তু বেশি টাইম নেই। অলমোস্ট 2 মান্থস তুমি ধরে নাও টাইম রয়েছে। তো এই 10টা চ্যাপ্টারে যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে সিলেবাসটা কমপ্লিট হয়ে উঠবে না। এবার আমি যে ওই পাশে যেটা 5টা চ্যাপ্টার লিখে রেখেছি দেখো শতকরা লাভ ক্ষতি সরল সুদ টাইম ডিস্টেন্স, এই পার্টগুলো করতে করতেই কিন্তু আমাদের এই আগের দিকে এলসিএম এইচসিএম রেশিও প্রপোর্শন ফ্র্যাকশন অ্যাভারেজ সিম্পলিফিকেশন এই পার্টগুলো হয়ে যাবে। ওকে? তো আমি এখন থেকে আজ থেকে তোমাদের স্টার্ট করব কি শতকরা দিয়ে পড়ানো স্টার্ট করব। ওর মধ্যে আমরা লসাগু গসাগুর কনসেপ্ট যদি পেয়ে যাই তাহলে বলে দেবো তোমাকে। ওর মধ্যে যদি আমার ভগ্নাংশের কনসেপ্ট থেকে যায় তাহলে বলে দেবো। ওর মধ্যে তোমার যদি অনুপাত সমানুপাতের মানে কনসেপ্ট থেকে যায় তোমাকে বলে দেবো। ওর মধ্যে অ্যাভারেজের কনসেপ্ট থেকে যায় বলে দেবো। আর সিম্পলিফিকেশন দেখো ওর মধ্যেও তোমাকে স্কোয়ার জানতে হতে পারে স্কোয়ার রুট জানতে হতে পারে। তার মানে কি আমরা এই 5টা চ্যাপ্টার শতকরা লাভ ক্ষতি এই 5টা চ্যাপ্টার করতে করতেই কিন্তু আপাতত আমি আগের 5টা চ্যাপ্টারকে অনেকটা কভার করে নেব। তারপরে এই সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার প্রথম থেকে এই চ্যাপ্টারগুলো স্টার্ট করব। ঠিক আছে? আমরা একটু বুদ্ধি করে এগোবো যে আমরা যদি এখন থেকে এলসিএম এসএফ করতে থাকি ধরো এগুলো করতে থাকি তাহলে আমাদের কি হয়ে যাবে অনেকটা টাইম নষ্ট হয়ে দেখো টাইম নষ্ট হয়ে যাবে কথাটা বলা উচিত না ম্যাথামেটিক্সে। আমাদের ক্ষেত্রে সামনে সময় নেই।
আমাদের যা কিছু করতে হবে 2 মান্থস এর মধ্যে করতে হবে, কারণ কি সবকিছু আমাদের বেসিক থেকে স্টার্ট করে মিডিয়াম তারপরে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। ওকে, এবং আমি যতটা পারবো তোমাদের যত রকমের কোশ্চেন অ্যান্সার আছে প্র্যাকটিস করার চেষ্টা করব, করানোর চেষ্টা করব। শুধু কাজ তোমাদের করতে হবে, কি কাজ? আমি প্রতিদিন অলমোস্ট 30 থেকে 40টা ম্যাথ দেবো, সেই 30 থেকে 40টা ম্যাথ কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, মানে কি এই এক্সাম দিতে যাওয়ার আগে, এক্সাম বসার আগে তোমাদের অলমোস্ট 2000 ম্যাথটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অলমোস্ট 20টা, সরি 200টা করে ম্যাথ। ঠিক আছে, তাহলে পার ডে 30-40টা দিলে 60 ডেতে তোমার 1800 থেকে 2400 পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের শুধু কাজ কি, আমি যে পার ডে ম্যাথামেটিক্স, পার ডে ক্লাস হোক না হোক, আমি পার ডে কিন্তু ম্যাথামেটিক্স তোমাদেরকে দেবো, সেই ম্যাথামেটিক্সটা তোমাদের করে রাখতেই হবে। ঠিক আছে, সমস্ত জিনিস বলা হয়ে গেলো, ইন্ট্রোডাকশন হয়ে গেলো। তাও যদি কারো অসুবিধা থাকে কি করতে হবে স্যার না করতে হবে সেটা পরে বলে দেবো। আজকে দেখো ইম্পর্টেন্ট যে আমি বলে দিলাম কেন শতকরা, লাভ, ক্ষতি, সরল সুদ, এই চ্যাপ্টারটা, এই 5টা চ্যাপ্টার শুরু করছি সেটাও বলে দিলাম। তাহলে আজকে কিন্তু চ্যাপ্টারই স্টার্ট করে দেবো কি দিয়ে? শতকরা দিয়ে। ঠিক আছে, শতকরা বা পার্সেন্টেজ। ওকে, কেন দিচ্ছি? কারণ পার্সেন্টেজ আমাদের এখানে সবকিছু কাজ কি হবে 100%। চ্যাপ্টারটা স্টার্টও করছি পার্সেন্টেজ 100% নিয়ে, তাহলে তোমরাও আজ থেকে কিন্তু তোমাদের 100% দেওয়াটা স্টার্ট করে দাও, না হলে কিন্তু হয়ে উঠবে না, পেরে উঠবে না তোমরা। ঠিক আছে, তাহলে শতকরা বা পার্সেন্টেজ, আমি একটা কথা শুধু ইংলিশে বলবো, বাদ বাকি সবকিছুই বাংলাতে বলছি। দেখো শতকরা বা পার্সেন্টেজ, প্রথম ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে আউট অফ 100। কি কথা বলে, আমি যা যা বলছি সেটা মনে রাখো। আউট অফ 100, আউট অফ 100 মানে 100 ভাগের মধ্যে কত? 100 ভাগের মধ্যে কত, বা 100-র মধ্যে মধ্যে কত? দাঁড়াও, 100 এর মধ্যে কত? ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ বা শতকরা কথাটাই যখন আমাদের মাথাতে আসবে, আমাদের ক্ষেত্রে কিন্তু এই টার্মটা আসার দরকার যে 100-র মধ্যে কত। ঠিক আছে, এবার আমি সিম্পলিফাই করে বলি যে 100-র মধ্যে কত। দেখো আমরা ছোটবেলায় অনেক ইউনিট টেস্ট এক্সাম দিয়েছি, 25-এর মধ্যে, 50-র মধ্যে, 20-র মধ্যে। এই ইউনিট টেস্ট গুলো কিন্তু 6 থেকে 10 পর্যন্ত লেভেলে হয়ে থাকে। তো তুমি ধরে নাও ম্যাথামেটিক্সে প্রথম ইউনিট টেস্টেই তুমি 18 পেয়েছো, কতর মধ্যে? ইউ গট 18 আউট অফ 25। সরি, তুমি 25-এর মধ্যে তুমি 18 নম্বর পেয়েছো। 18 নম্বর পেয়েছো কিসে? অঙ্কেই পেয়েছো ধরে রাখো। ঠিক আছে, তো 25-এর মধ্যে 18 নম্বর পেয়েছো। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, ম্যাথামেটিক্স সিরিজ স্যার জিজ্ঞেস করলো যে তুই 25-এর মধ্যে 18 পেয়েছিস, ম্যাথে কত পার্সেন্ট পেয়েছিস? তো আমরা সবাই জানি যে এখন আমরা করে নিই কি 18/25 × 100%, এই জায়গাটা কিন্তু আমরা সবাই করে নিতে পারি। বাট এই জায়গাটাই যে আসছে কোথা থেকে, এই জিনিসটাতেই কিন্তু পুরো পার্সেন্টেজের গল্পটা লুকিয়ে রয়েছে। এই জায়গাতেই পার্সেন্টেজের গল্পটা লুকিয়ে রয়েছে। কি গল্প স্যার? এই যে তুমি 25-এর মধ্যে 18 পেয়েছো, তাহলে তোমাকে কিন্তু জানতে চাইছে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিস। বলছে যখন স্যার তোমাকে জানতে চাইছে যে এইভাবে যদি পুরো এক্সামটা 100-র মধ্যে হতো, তুই সেটা কত নাম্বার পেতিস। মানে কি 25টা কনভার্ট হতো 100-তে, তাহলে 18টা কত হতো, তারপরে তো তুমি পেতে যে 100-র মধ্যে কত পেতে। তাহলে দেখো আমি যদি ফ্র্যাকশনটা লিখে রাখি, এই জিনিসটাকে যদি ভগ্নাংশে লিখে রাখি 18/25, তাহলে আমরা এই জিনিসটা করতাম, দাঁড়াও 1 সেকেন্ড, আমরা এই জিনিসটা করতাম, এখানে আমরা কি করে রাখতাম 100 করে রাখতাম। মানে কি আমাকে স্যার জানতে চেয়েছে যে আমি 100-র মধ্যে কত পেয়েছি, 25-এর মধ্যে 18 পেয়েছি, তো 100-র মধ্যে আমরা কত পেয়েছি। তাহলে আমরা এটাকে 25টাকে এইভাবে ইকুয়াল করে আমাকে কিন্তু মাইন্ডে মনে মনে 100-তে সমান করতে হতো, বা আমরা খাতাতেও করতে পারি, দেখো করছি। তাহলে 25 ইজিক্যাল টু একটা ব্র্যাকেট দিয়েছি, দিয়ে ইজিক্যাল টু 100 দিয়েছি। সিম্পলিফাই বেসিক থেকে আমি করাচ্ছি, সেই জন্য লিখতে হচ্ছে এত। এবার কথা হচ্ছে কি, এখানে তোমাকে জানতে হবে কি 125-কে 100 করতে গেলে কি করতে হয়। আমি ধরে রাখলাম তোমরা এটাও জানো না, বাট এটা জানো তুমি যে 25-কে 100 করে রাখতে গেলে আমি যদি এখানে লিখে দিই 25 × 4 করলে এটা 100 হয়। ঠিক আছে, কারণ তুমি বলতে পারো স্যার 25-এর টেবিল আপনি জানেন বা অনেক কিছু জানেন বা
পেরে যাচ্ছেন। বাট তোমরা কি করে করবে, এখানে 100 আছে, তাহলে 25 দিয়ে 100কে আমাদের কি করতে হবে, ডিভাইড করতে হবে। এবার আমরা পাচ্ছি কি 100। ঠিক আছে, তো এই জিনিসটা যে যেমন ভাবে পারো, যেমন ভাবে বুঝতে পারো সেভাবে করে রাখবে। তার মানে কি 25 ইন্টু 4 করে আমাদের কি হলো, 100 হলো। এবার আমরা জানি কোনো একটা ভগ্নাংশ, যদি নাও জানি, তুমি একটা ভগ্নাংশ ধরে রাখো 18/25 একটা ভগ্নাংশ, যার উপরের পার্ট 18 কে আমরা কি বলি, লব, এবং নিচের পার্ট 25 কে আমরা কি বলি, হর বলি। তাহলে দেখো আমি বলেছি পার্ট শতকরা করতে করতে ভগ্নাংশ জিনিসগুলো বলে দেবো। তাহলে উপরের পার্টকে যে কোনো ভগ্নাংশে আমাদের লব বলা হয় এবং নিচের পার্টকে আমাদের হর বলা হয়। ওকে, ভগ্নাংশের এবার সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে, তুমি যদি লবকে কোনো একটা ডিজিট দিয়ে গুণ করো, লবকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে কিন্তু হরকেও সেই সংখ্যা দ্বারা গুণ করা যায়। যায় মানে কি, সেই সংখ্যা দ্বারা গুণ করতেই হবে। বা হরকেও তুমি যে সংখ্যা দিয়ে গুণ করবে, লবকেও কিন্তু সেই সংখ্যা দিয়ে গুণ করতেই হবে তোমাকে। তাহলে দেখো 25 এর সঙ্গে 4 মাল্টিপল করে 100 পেলাম আমরা। তাহলে এই যে ভগ্নাংশের নিচে 25টা কি, আমাদের হর, আমাদের হর, তাহলে এই হরের সঙ্গে 4 মাল্টিপল করে আমরা কত পেয়েছি, 100 পেয়েছি। তাহলে আমাকে লব 18 এর সঙ্গেও কিন্তু আমাকে কি করতে হবে, 4 মাল্টিপল করতে হবে। দেন আমরা এই জিনিসটা পেয়ে যাবো কত, 72। 72। এবার দেখো এই ফ্র্যাকশনে কিন্তু 72 বাই, সরি, এই ভগ্নাংশটা কি হয়ে গেল, 72/100 হয়ে গেল। ঠিক আছে, তোমাকে স্যার জিজ্ঞেস করেছে কি কত পার্সেন্টেজ বা শতকরা কত নাম্বার পেয়েছো, তো তুমি দেখো 100-র মধ্যে তুমি কত পাচ্ছ, 72। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো কি 72% স্যার নাম্বার আমরা পেয়েছি। ওকে, এবার গল্প হচ্ছে স্যার আমাদের তো এটা সিম্পল জিনিস, কম্পিটিটিভ এক্সামের থেকে তো বড় বড় জিনিস আসবে, এটা করতে আমাদেরকে এত বড় অপশন করতে হচ্ছে না। আমাদেরকে শুধু একটা জিনিস জানার জন্য এটা করছি, যে শতকরা মানে কিন্তু আউট অফ 100, 100-র মধ্যে কত। কি বলছি আমি, শতকরা মানে কিন্তু আউট অফ 100, 100-র মধ্যে কত নাম্বার পেয়েছি। বাট কোনো ভগ্নাংশকে শতকরা পরিণত করতে গেলে কিন্তু আমরা দেখবে 100 দিয়ে মাল্টিপল করি। তাহলে কেমন লাগছে না, 100-র মধ্যে কত পেতে গেলে আমি 100 দিয়ে মাল্টিপল কেন করছি, সেই 100 দিয়ে কেন মাল্টিপল করছি, ওই গল্পটাই কিন্তু এবার আমি তোমাকে বলছি, বলবো। দেখো আমি কি পেয়েছিলাম, 18/25 আমি ওপর নিচ দুটোকেই 4 দিয়ে মাল্টিপল করেছিলাম। আচ্ছা সরি, একটু আমি বড় করেই লিখছি, 18/25। ঠিক আছে, এবার দেখো আমি একটু আগেই বললাম কি, লব এন্ড হরকে আমি যে কোনো সংখ্যা দিয়ে কি করতে পারি, গুণ করতে পারি। আমি এটাকে গুণ করলাম ওপর নিচ 100 দিয়ে। ঠিক আছে, অবশ্যই করতে পারি স্যার, লবকেও যে সংখ্যা দিয়ে গুণ করব, হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করব। এবার মজার জিনিস দেখো, আমি একটু আগে কি দেখলাম, যে 100 ভাগের মধ্যে যতটা, যেমন আমি একটু আগে লিখলাম কি বলো, একটু আগে লিখলাম কি বলো, 72/100। যখনই নিচে 72/100 আছে, সঙ্গে সঙ্গে আমি লিখে দিতে পারছি এইটুকুটার মানেই কি 72%। এটুকুটার মানে কি আমি লিখে দিতে পারছি 72%। তার মানে কি, এই 100টাকে বাদ দিয়ে, নিচে 100টাকে বাদ দিয়ে উপরের পুরো পোর্শন টুকু বা বাদ বাকি পুরো পোর্শন টুকুটাকে আমি পার্সেন্টেজ সাইন দিয়ে লিখে দিতে পারছি, পার্সেন্টেজ সাইন দিয়ে লিখে দিতে পারছি। এবার দেখো এই যে এই সংখ্যাকে 18/25 কে ওপর আর নিচেও 100 দিয়ে আমি মাল্টিপল করলাম, মজার জিনিস দেখো, এইটুকু পুরো জিনিসটাকেই তাহলে আমি কি লিখতে পারবো, 18/25 ইন্টু 100%। ভালো করে একটু নোটিস করো, আমি এই আউট অফ 100 এখান থেকে কিন্তু 100টাকে বাদ দিয়েছি, এখান থেকেও যেমন দেখো 72/100 থেকেও যেমন দেখো আমি 100টাকে বাদ দিয়ে 72% লিখছি, এখানেও কিন্তু দেখো আমি 100টাকেই কিন্তু বাদ দিচ্ছি। তাহলে 100টা বাদ দিয়ে থাকলে কি হচ্ছে আমাদের, 18/25 ইন্টু 100%। ওকে, আমরা আসলে কিন্তু মাল্টিপল করছি 100 দিয়ে, বাট তার আগে কিন্তু আমাদের কি কাজ হয়ে যাচ্ছে, ওপর নিচ দুটোকে 100 দিয়ে মাল্টিপল করা হয়ে যাচ্ছে এবং নিচের 100টা ফিক্স থেকে যাচ্ছে। সেই জন্য আমাদের কাছে চোখের সামনে আসছে কি ওপরের 100টা শুধু মাল্টিপল। ঠিক আছে, প্রথম কথা আমি যেটা বলছি, যে শতকরা মানেই বা পার্সেন্টেজ মানেই আউট অফ 100, 100-র মধ্যে কত। কিন্তু আমরা যখন যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করি, আমি 100 দিয়ে মাল্টিপল করি। কেমন লাগছিল কথাটা শুনতে, বাট এরপরে তুমি যখনই বলবে 100 দিয়ে মাল্টিপল করি, কিন্তু তোমার কাছে মাথাতে কি চলে আসবে, যে স্যার আমি ভগ্নাংশকে ওপর নিচ দুটোতে 100 দিয়ে মাল্টিপল করছি, নিচে 100টাকে ফিক্স রেখে দিচ্ছি, তাহলে এই পুরো জিনিসটাই তো পার্সেন্টেজ সাইন। ওকে, এইটুকুটা জিনিস আমার একটু বলার ছিল তোমাদেরকে। বাদ বাকি তোমরা যদি মনে রেখে দিতে পারো, 100 দিয়ে মাল্টিপল হয়, সেটা তো খুব ইজি। ওকে, তাহলে এটা পার্সেন্টেজের প্রথম পার্ট হয়ে গেল কি, আমাদের যে কোনো ভগ্নাংশ হোক বা
যে কোনো নাম্বার হোক তাকে পার্সেন্টেজে কনভার্ট করা, আমাকে 100 দিয়ে মাল্টিপল করতে হয়। এবার এই যে আমি দেখলাম কি একটা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কনভার্ট, তাহলে সেম জিনিসটা আসতে পারে বাবু, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কনভার্ট। এগুলো কিছু কিছু শর্ট কোশ্চেন আমাদের মানে ছোট ছোট ম্যাথ অনেক সময় চলে আসে। আমি তাহলে কি বললাম গল্প, আমি গল্পটা তোমাকে এটাই বললাম, দাঁড়াও এক সেকেন্ড। আমি তোমাদের গল্পটা এটাই বললাম যে দেখো আমরা এখনই পেলাম কি, এটা হচ্ছে কি ভগ্নাংশ, ভালো করে বুঝবে, হ্যাঁ, ভগ্নাংশ, ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে আমাদের শতকরা পরিবর্তন, ওকে, ভগ্নাংশ থেকে আমাদের শতকরা পরিবর্তন, বা সেম উল্টো জিনিসটাও আসতে পারে আমাদের শতকরা থেকে ভগ্নাংশ কত পরিবর্তন, যেমন তোমাকে দিয়ে দিতে পারে 25% ইজিক্যাল টু কত ফ্র্যাকশন বা কত ভগ্নাংশ হয়। ঠিক আছে, এগুলো সব কোশ্চেন আলোচনা করব। তাহলে একটা আমি বললাম কি ভগ্নাংশ থেকে শতকরা, শতকরা থেকে ভগ্নাংশ। এবার আমাদের কাছে আর একটা নাম্বার আছে, দেখো ভগ্নাংশে কি থাকে, দুটোই রিয়াল নাম্বার থাকে, উপর নিচ থাকে। ভগ্নাংশের মধ্যে আমরা মিশ্র ভগ্নাংশ পাবো, প্রকৃত ভগ্নাংশ পাবো, অপ্রকৃত ভগ্নাংশ পাবো, সেগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের হয়ে যাবে। বাট একটা নাম্বার আছে যেটা হচ্ছে কি দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার। এই মাঝে মাঝে আমাদের দশমিক সংখ্যা বা এই ডেসিমেল নাম্বারটাকেও কি করতে হয়, আমাদের শতকরাতে চেঞ্জ করতে হয়। যে তোমাকে দশমিক সংখ্যা থেকে তোমাকে কি দিল বলো, শতকরা বের করতে চাইলো। যেমন তোমাকে জিজ্ঞেস করলো 0.5, 0.5 বা 0.5, ঠিক আছে, এর শতকরাতে কত, 0.5 এটা শতকরাতে কত। তার মানে জিজ্ঞেস করতে চাইলে কি ছিল, কি বলো 0.5 এটা শতকরাতে কত, মানে কি কত পার্সেন্টেজ, আমি ব্যাকেট দিয়ে রাখলাম, মানে সেটা হচ্ছে কত পার্সেন্টেজ। তাহলে এখানে একটা টুইস্ট আছে, তোমাকে কি করতে হবে বলো, তোমাকে এখানে একটু ঘোর প্যাচ খেলতে হবে। মানে কি, প্রথমত তোমাকে, তুমি দেখো ভগ্নাংশ থেকে শতকরা পরিবর্তন জানো, পেরে যাবে যে তাকে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে। আরে বাবা, তুমি দশমিক ভাগ সংখ্যা থেকে তো ভগ্নাংশ পরিবর্তন করতে জানো। তাহলে যে কোনো দশমিক সংখ্যাকে তুমি প্রথমে কি করলে, ভগ্নাংশে চেঞ্জ করলে বা পরিবর্তন করলে, তারপরে তুমি শতকরা পেয়ে যাবে। যেমন ধরে রাখো 0.5 একটা দশমিক নাম্বার, ওকে, একে ভগ্নাংশে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, 5/10 হয়ে যাবে এটা। এবার তোমরা বলবে যে স্যার আমি তো এটা জানি না 5/10 কি করে হয়ে গেল। তাহলে দেখো 0.5, আমি একটু বলে দিই, 0.5 দেখো আমি উপরে লিখছি 0.5 একটা আমাদের নাম্বার আছে, কি কি আছে, পয়েন্ট বাদ দিয়ে তুমি এই নাম্বারটা লিখবে 0.5, তুমি নাম্বারটা লিখলে, ওকে। এই পয়েন্ট আছে মানেই তোমাকে এখানে দাগ দিলে, এবার তুমি এই সাইড থেকে গুনতে স্টার্ট করলে 5 ডিজিট। এই 5 এর বা কটা সংখ্যার আগে পয়েন্ট আছে বলো, কটা সংখ্যার আগে পয়েন্ট আছে, একটা সংখ্যার আগে পয়েন্ট আছে, তাহলে নিচে বসবে 1/0, ওকে। আচ্ছা স্যার আর একটা ম্যাথ আমরা আমরা দেখি, ধরে নাও 0.005, ওকে, 0.00 আমরা 5 ধরে নিলাম। এবার দেখো তাহলে উপরে 0.005 থাকবে, আমরা জানি দশমিক ওঠাতে গেলে এখানে একটা ডিভাইড সাইন আসবেই। এবার বলো কটার ডিজিটের আগে পয়েন্ট আছে, স্যার একটা, দুটো, তিনটে, তাহলে নিচে বসে যাবে 1,0,0,0, ওকে। স্যার আর একটা দেখি যে 0.375, তাহলে আমি উপরে লিখলাম দেখো 0.375, আমি এখন জিরো লিখছি, তোমরা হয়তো পরে পরে তোমাদের জিরো লিখতে হবে না, কারণ তোমরা জেনেই আছো 0.375 মানে 375, 375, মানে 0.375 মানে 375, বাট আমরা লিখছি। এবার এটাকে কি করবো বলো, নিচে ডিভাইড সাইন, কটার আগে পয়েন্ট আছে দেখো, একটা, দুটো, তিনটে, তাহলে একের পাশে 1, 2, 3। তাহলে যে কোনো দশমিক নাম্বারকে আমরা দেখো ভগ্নাংশে কিন্তু কি করতে পারছি, পরিবর্তন করতে পারছি, মানে রূপান্তর করতে পারছি। তাহলে দশমিক সংখ্যা দিয়ে দিলে আমাদের শতকরাতে পরিবর্তন কোনো ভয় নেই, জাস্ট দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে চেঞ্জ করে নেব, পরিবর্তিত করে নেব, তারপরে তাকে শতকরাতে যাব। এবার আমরা আসল ম্যাথে চলে আসি, যে আমাদের কি ছিল 0.5 বা 0.5 কে কত পার্সেন্টেজ হিসাবে আমরা লিখবো। তো দেখো 0.5 কে আমি প্রথমে চেঞ্জ করে নিয়ে কি করলাম কি 5/10, আর আমি জানি যে কোনো ভগ্নাংশকে শতকরাতে চেঞ্জ মানে আমি একটু আগেই বলে দিলাম ইন্টু 100%, ইন্টু 100%। এখানেও টুইস্ট স্যার, আবার বলছি, আমি আরেকবার লাস্ট বলছি, যে শতকরাতে পরিবর্তন মানে কি, আমাকে আউট অফ 100, কিন্তু স্যার এখানে তো আউট অফ 100 নেই, 100 দিয়ে মাল্টিপল করছি না, পুরো গল্পটা কি হচ্ছে বলো, লবকেও আমরা 100 দিয়ে মাল্টিপল করছি, হরকেও আমরা 100 দিয়ে মাল্টিপল করছি, বাট নিচের 100টাকে বাদ দিয়ে উপরটাকে লিখছি, কারণ নিচের 100টাই তো এখানে পার্সেন্টেজ সাইন হয়ে আসছে।
দেখো 72/100 মানে 75%। এই 100টাকে যখনই আমি নিচের 100টাকে তুলে দেবো তখনই আমরা পার্সেন্টেজ সাইন বসাবো। ঠিক আছে, অত গল্প পরে হবে। 10 মানে পরে হবে, গল্প হয়ে গেছে। 100 দিয়ে কাটলাম কত, 10। তাহলে 0.5 মানে কত হয়ে গেল দেখো, 5 × 10, 50%। 50%, ওকে। মানে বা 5/10 মানে কি হচ্ছে, হাফ। মানে হচ্ছে কত, সেটা হচ্ছে 50%। তাহলে দশমিক নম্বর দেওয়া থাক, ভগ্নাংশ দেওয়া থাক, সেগুলো থেকে তুমি শতকরাতে কিন্তু চেঞ্জ করতে অসুবিধা হবে না। এবার ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের কি, ভগ্নাংশ থেকে শতকরা। কিছু কিছু ভগ্নাংশ কিন্তু আমাদের যাতে এরপরে আর ক্যালকুলেশন না করতে হয়, যে ভগ্নাংশগুলো যাতে আমাদের সবসময় মনে থাকে কত পার্সেন্টেজের সঙ্গে সেই ভগ্নাংশগুলো কিন্তু সমান হবে। আমি তাহলে এদিকে লিখছি, একটা অপশন দিচ্ছি, ভগ্নাংশ, ভগ্নাংশ এবং সেটা কত শতকরা হয় সেটা, ভগ্নাংশ থেকে শতকরা। প্রথমেই আমি একটা ভগ্নাংশ লিখবো, যে ভগ্নাংশটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রে 1/1, মানে 1/1 লিখতেই পারি ভগ্নাংশ 1/1। এবার 1/1 কে তুমি শতকরাতে পরিবর্তন করবে মানে কি, 1/1 × 100। আমরা যে ছোট থেকে এই 1 কে লিখে আসছি, এই 1 কেই কিন্তু 1/1 লেখা যায়। আমি যে 5 কে নর্মালি লিখি, সেই 5 কেও কিন্তু কি লেখা যায় বলো, 5/1 লেখা যায়। আমি যে 7 কে নর্মালি লিখি, সেই 7 কেও কিন্তু 7/1 লেখা যায়, যার হরকে আমরা 1 লিখতেই পারি। তাহলে প্রথম ভগ্নাংশটা আমাদের কি হচ্ছে, 1/1, তাকে শতকরাতে পরিবর্তন করবো, মানে 100%, 100 দিয়ে মাল্টিপল করবো, তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 100%। তার মানে কি, কোনো ভগ্নাংশের লব আর হর যদি সেম হয় তাহলে সেটা 100%। কথাটার মানে কি, ধরো 1/1, 1 এর মধ্যেই 1, তাহলে তো সেটা 100%। 5/5 মানে কি, 5 এর মধ্যেই 5, আউট অফ 5, 5, 100%। তোমার মধ্যে ধরো রাম, যদু, মধু যা আছে, যদু বাই যদু যদি থাকে তাহলে কি হয়, যদুর মধ্যে পুরোটাই যদু, 100%। ঠিক আছে। বা সবচেয়ে হিসাব করতে ধরে ধরে নাও তুমি 1/1 কে লিখতে পারো কি, তুমি 100/100 ও লিখতে পারো, সেম জিনিস। তাহলে 100/100 মানে কি, যত নাম্বার, আমি ধরে নিচ্ছি এক্সাম, যত নাম্বার এক্সাম ছিল সে ততটাই পেয়েছে, তাহলে ফুল মার্কস পেয়েছে। ফুল মার্কস পাওয়া মানে কি, সে 100%ই নাম্বার পেয়েছে ইন্টু 100%। তাহলে 1/1 মানে হচ্ছে কি, 100%। ওকে। তারপরে ইম্পর্টেন্ট ভগ্নাংশটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি, 1/2। দেখো 1/2, 2 এর মধ্যে হাফ পাচ্ছ মানে কি, কোনো একটা এক্সাম যত নাম্বারে হচ্ছে তার মধ্যে তুমি অর্ধেক পাচ্ছ, তাহলে অলমোস্ট 1/2 মানে 50%। 100% ফুল হলে 50% হাফ হয়, তাহলে 1/2 মানে কত হয়, 50%। এটা কিন্তু আমাদের লজিক্যালি মাথায় বুদ্ধি দিয়েই করে নেওয়া উচিত, ইন্টু 100% আর ইজিক্যাল টু হচ্ছে কত আমাদের ক্ষেত্রে বলো, 50%। 1/2 মানে বা 1/2 মানে, কোনো ভগ্নাংশ 1/2 মানেই কিন্তু সেটা হচ্ছে 50%। কেন বলছি, কারণ পরবর্তীকালে যখন এটা যদি মুখস্থ করে নিই 1 থেকে 10 পর্যন্ত, মানে 1/1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, 1/9, 1/10, এগুলো কিন্তু আমরা যদি করে নিতে পারি আমাদের পরে কিন্তু অনেক কাজে লাগবে। এই পার্টটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশনের পার্টের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে 1/2 মানে হচ্ছে কি আমাদের ক্ষেত্রে বলো, 50%। 1/3 ইন্টু 100% ইজিক্যাল টু হয় আমাদের 33^1/3% অর 33.33%। ঠিক আছে, 100কে 3 দিয়ে তুমি ভাগ করো। প্রথমে 100কে 3 দিয়ে ভাগ করলে 110 হবে, 3 3 যা 9, 9 হবে, 10 থেকে 9 বাদ দাও, 1 0, এর উপরে 3 আছে। আবার 10কে 3 দিয়ে ডিভাইড করো, আবার 3 হবে, আবার 1 বসবে, আবার যদি ওই 10কে করো তো 33.33 হতে পারে। বা তুমি যেটা ভগ্নাংশের ফর্মে লিখতে পারো, মিশ্র ভগ্নাংশ, 33 পূর্ণ 1/3 লিখতে পারো। ঠিক আছে। তারপরে দেখো 1/4, এটা ইন্টু 100%। দেখো সবসময় মনে রাখবে 1/2 কত ছিল, 50%। 1/2 এর হাফ কিন্তু আবার 1/4। তুমি ভেবো না 1/2 কে ডবল করলে 1/4 হবে না, হাফকে ডবল করলে 1 হবে। হাফের সঙ্গে 2 মাল্টিপল করলে 1 হয়, কিন্তু হাফকে হাফ করলে, হাফকে হাফ করা মানে কি, হাফ ডিভাইডেড বাই 2। হাফকে হাফ করা মানে কি, হাফ ডিভাইডেড বাই 2 বা হাফ ডিভাইডেড বাই 1/2। এখানে কিন্তু একটা টুইস্ট আছে ম্যাথমেটিক্সের, যে কোনো ডিভিশনকে তার ইনভার্স আকারে মাল্টিপ্লিকেশন হিসাবে আমরা লিখতে পারি। স্যার ইনভার্সটা কি, যেমন 5 এর ইনভার্স কি হবে, 1/5 হবে। 6 এর ইনভার্স কত হবে, 1/6 হবে। 8 এর ইনভার্স কত হবে স্যার, 1/8 হবে। 2/3 এর ইনভার্স কত হবে স্যার, 3/2 হবে। ঠিক উল্টোটা, লব আর হরের মধ্যে লবে যেটা ছিল সেটা হরে হয়ে যাবে, হরে যেটা ছিল সেটা লবে হয়ে যাবে। কিন্তু স্যার কি বললেন আপনি, যে কোনো জিনিসকে আমি যদি কোনো নাম্বার দিয়ে ডিভাইড করছি, তাহলে সেই জিনিসটাকেই, যে নাম্বার দিয়ে ডিভাইড করছি তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন হিসেবে লিখতে পারি।
মানে দেখো যে 1/2 এর হাফ মানে কি, 1/2 কে সরি 1/2 এর অর্ধেক মানে কি, 1/2 কে আমরা 2 দিয়ে কি করছি, ভাগ করছি। বা উল্টো হিসাবে কথায় লিখতে পারি, 1/2 কে আমি মাল্টিপল করছি বা গুণ করছি 2 এর ইনভার্স 1/2 দিয়ে। তাহলে 1/2 ইন্টু 1/2 কত হলো, 1/4 হলো। একবার নিজে ভাবো যে কথাটা বললাম, সেই কথাটা একবার খাতাতে প্র্যাকটিস করো, জিনিসটা কিন্তু হয়ে যাবে। তাহলে হাফের হাফ হচ্ছে 1/4, হাফ মানে কত ছিল, 50%। তাহলে 1/4 মানে কত হয়ে যাবে বলো আমাদের ক্ষেত্রে, 25%। বা তুমি বলছো স্যার এত জিনিস করার কি ছিল, 100/4, 100/4 করলেই তো আমরা কি পেয়ে যাবো স্যার, 25% পেয়ে যাবো। কোনো অসুবিধা নেই, যেইভাবে মনে রাখবে কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে দেখো 1/4 পর্যন্ত হলো, এবার আমরা চলে আসি 1/5। তাহলে 1/5 ভগ্নাংশ আছে, ইন্টু 100% আমরা করব, দেন এটা কত হয়ে যাবে বলো, 20%। দেখো শতকরা যখন আমরা করছি, কিছু কিছু নাম্বারের টেবিল তোমাদের কিন্তু খুব মনে রাখা দরকার। যেমন ধরে রাখো 5, অবশ্যই তোমরা জানো 5 এর টেবিল, বাট 5×10 যা 50 পর্যন্তই জানো। যে 5×11 যা কত হয়, 55, 5×12 যা কত হয়, 60, 5×13 যা 65। এই জিনিসগুলো জানলে কিন্তু তোমার পার্সেন্টেজের ম্যাথমেটিক্স করতে খুব ইজি হবে। বা এটাই মনে রাখো যে 100 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়, 20 হয়। 100 কে 5 দিয়ে ডিভাইড করলে 20 হয়। অপোজিট ভাবে আমরা লিখতে পারি কি, দেখো 100 / 5 যদি আমাদের ক্ষেত্রে 20 হয়, তাহলে এখান থেকে আমি আরেকটাও জিনিস পেয়ে গেলাম যে স্যার 100 / 20 ও কিন্তু কত হবে, 5 হবে। এই ছোট ছোট টার্ম গুলো কিন্তু তোমাকে জানতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। যেমন ধরো একটু আগেই পেলে তুমি কি, 100 / 4 ইজ ইকুয়াল টু কত পেলে বলে, 25। 100 / 4 ইজ ইকুয়াল টু তুমি কত পেলে, 25। তাহলে এখান থেকে যদি আমি করতে পারি 100 / 25 ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের কত হবে, 4 হবে। তার মানে তুমি যে একটা ম্যাথ করছো বা অঙ্ক করছো, সেই অঙ্কের মধ্যে আর একটা অঙ্ক লুকিয়ে থাকে, সেটা কিন্তু আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে দেখতে হবে। ওকে, এবার আমরা আসল জিনিসে চলে আসি, 1/5 হচ্ছে কত, 20%। 1/6, এবার দেখো মজার জিনিস, 1/3 ইজ ইকুয়াল টু কত পেয়েছিলে তুমি, 33.33। তাহলে 1/6 তার হাফ হবে 66.66 হবে। এটাতে কিন্তু দেখো তাহলে এই হাফের কনসেপ্টটা কিন্তু এখানে কাজে লাগছে, আমি করে দিচ্ছি। 1/6 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 16.2/3 অর 16.66। তোমরা যেটা মনে রাখবে সেটাতেই হবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, তোমাদের এই জিনিসটা কিন্তু মনে থাকা চাই। বুঝতে পেরেছো? এবার চলে আসো 1/7, ভগ্নাংশে 1/7% মানে কত হয়, 14.14.2/7%। এটাকে তোমাকে মানে কিসে লেখার দরকার নাই, এটা 1/7 তোমাদের লেভেলে আসবেও না, ধরে রাখো। এবার দেখো 1/7 × 100 আমি কি করে করলাম, আমি যেটা করার সময় কিন্তু আমার মাথাতে চললো কত, এটা টেবিল, যে টেবিলটা হচ্ছে 14। মানে কি, আমরা জানি 7×14 যা, সরি 7 × 7, মানে এটা যদি আমি ইংলিশে বলি তাহলে 7×14 যা কত হয়, 98 হয়। মানে কি, 100 কে 7 দিয়ে মাল্টিপল করলে মানে ডিভাইড করলে আমরা কিন্তু 14 পেয়ে যাব। আর ভাগশেষ 2 পড়ে থাকবে, আর ভাগ ফল আমাদের ক্ষেত্রে ওখানে কত হচ্ছে, 7 হচ্ছে। এই যে এই জিনিসটা করলাম, যে 14 দিয়ে 100 কে আমরা মাল্টিপল করলাম, 7×14 যা 98, 2 থাকছে। তো এটাকে মিশ্র ভগ্নাংশে কিভাবে লিখবো, 14, 2, আচ্ছা আচ্ছা সরি সরি একটু ভুল করে দিচ্ছি, সরি একটু ভুল করে দিয়েছি। আমি এই জায়গাটাতে পুরো উল্টো প্রসেস করে দিচ্ছি, 1/7 বা 1/7 মানে আমার কাছে এই জায়গাটা কত হয়ে যাবে বলো, আমি 7 দিয়ে মাল্টিপল করবো, সরি আমি মাথাতে যেটা অপোজিট ভাবে চালিয়েছি সেটাই বলে দিয়েছি। 7×1 যা 7, -3, 0, 7×4 যা 28, -2। তাহলে দেখো 14^2/7, তাহলে 14/2/7 কিন্তু আমাদের পার্সেন্টেজ। এই অ্যান্সারটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো 1/5টা কিন্তু ইজি 20%, 1/6টা দেখো 16.66%, 1/7টা হচ্ছে আমাদের ক্ষেত্রে কত, 14, 14.2/7। ওকে, এই 1/7 এই জিনিসগুলো আমাদের তখনই কাজে লাগে, কখন কাজে লাগে বলো এই জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগে, এক সেকেন্ড, এই জিনিসগুলো আমাদের কাজে লাগে যখন আমাদের অনুপাত দিয়ে দেয়। মানে দেখো বললো দুটো সংখ্যার মধ্যে, দুটো সংখ্যা আছে এ ও বি, তাদের মধ্যে অনুপাত হচ্ছে 1:6। তাহলে বি কত পার্সেন্ট আছে, বা কোনো একটা স্কুলে বা কোনো একটা জায়গায় খেলা হচ্ছে ধরো, দেখো 1/6%, হ্যাঁ কোনো একটা মেলা হচ্ছে ধরো,
যেখানে বললো যে বাচ্চা ছেলে এবং বড় মানুষ সবাই গেছে, বাচ্চা ছেলে এবং বড় মানুষের অনুপাত হচ্ছে 1:6। বুঝতে পারলে? তাহলে কত পার্সেন্টেজ বাচ্চা মানুষ আছে, কত পার্সেন্টেজ বড় মানুষ আছে। তো তখন আমাদেরকে অনুপাত বের করতে হয় যে বাচ্চার কত ভগ্নাংশ বাচ্চা আছে, তাহলে 1:6, তাহলে বাচ্চার পরিমাণ বা শিশুর পরিমাণ কত হবে 1:6, তাহলে 1/1+6, তাহলে কত হবে? বাচ্চাটা কত ভগ্নাংশে আছে? 1/7 ভগ্নাংশে আছে, তাহলে কত পার্সেন্টেজ বাচ্চা থাকলো? তাহলে তোমাকে 1/7 করতে হবে, তারপরে তুমি 1/7 ইন্টু 100 করবে, দেন পার্সেন্টেজ বের করবে। কিন্তু তুমি জানো এখানে 1/7 মানে হচ্ছে কত? 14.2/7%। তাহলে তুমি দেখো এত কিছুও করতে হবে না, তুমি যখন 1:6 দেখে নেবে তখন তোমার মাথাতে চলবে 1/7। এইসব জিনিসগুলো কোশ্চেন আমরা করতে করতে করে নেব। তাহলে 1/7 পর্যন্ত হলো। এখনো দেখো আমাদের 1/8 বাকি আছে, 1/9 বাকি আছে এবং 1/10 বাকি আছে। দেখো 1/8 ইন্টু 100%, এই 1/8 করতে গিয়ে আমি কটা জিনিস আবার বুঝে দিই, 1/2, 1/4 অ্যান্ড 1/8। দেখো 1/2 হচ্ছে একের হাফ, এক মানে 100%, তাহলে 100% এর হাফ কত হবে বলো? 50%। তাহলে 1/2 অলওয়েজ বা 1/2 অলওয়েজ কত হয় আমাদের? 50%। তারপরে দেখো আছে আমাদের ক্ষেত্রে কি 1/4, 1/4 মানে কি হাফের হাফ, হাফ ডিভাইডেড বাই হাফ। আবারও বলে দিচ্ছি, হাফ ডিভাইডেড বাই হাফ, যেই নাম্বার দিয়ে ডিভাইড করবে সেই নাম্বারের ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করা যায়। তাহলে এটা কত হয়ে গেল বলো? 1/4 হয়ে গেল। তাহলে 1/4 ইজিক্যাল টু কত হবে? হাফের হাফ 1/4, তাহলে 50% এর হাফ কত হয়? 25%। দেখো 1/8 কি হবে? 1/8 ফিরছে 1/4 এর কি হবে? হাফ হবে, তাহলে 25% এর হাফ কত হয়? 12.5%। ওকে, এই রেশিওটা খুব ইম্পর্টেন্ট, আমি জাস্ট বলবো, তোমরা এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখবে বাবা। হুম, দেখো এখানে কিন্তু সিম্পলিফিকেশন ভগ্নাংশ অনেক কিছুই হয়ে আছে, আমি বললাম তো করাবোই এমন ভাবে, এর মধ্যে যত জিনিস থাকবে, রুলস থাকবে, ভগ্নাংশ বলো যা বলো সবকিছু কিন্তু তোমরা তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, এরপরে বেঁচে থাকছে আমাদের ক্ষেত্রে কি কি বলো? 1/9। 1/9 তোমরা আশা করি সবাই জানো যে 11 পূর্ণ 1/9 হয়। 1/10 মানে কি? অলওয়েজ কত হবে? 10% হবে। করে দিচ্ছি দাঁড়াও। তাহলে দেখো আমাদের ক্ষেত্রে কি আসবে? 1/9 ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ, তাহলে 100/9 হবে। 100/9 মানে 9 কে 100 দিয়ে ডিভাইড করে দেখো, এই দেখো 9 11 যা 99, অ্যান্ড ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা কি লিখতে পারবো বলো? 11 পূর্ণ 1/9, 11 পূর্ণ 1/9। ওকে, আর 1/10 মানে কি? 100%। দেখো 100 কে 10 দিয়ে ডিভাইড করলে কত হয়? 10%। ওকে, এই যে 1 থেকে 10 পর্যন্ত আমি যে টার্মটা বললাম, সেই টার্মটা কিন্তু অবশ্যই তোমাদের মাথাতে থাকা উচিত। স্যার 1 মানে 100%, 1/2 মানে স্যার 50%, 1/3 মানে স্যার 33.33%, 1/4 মিন্স 25%, 1/5 ইজিক্যাল টু 20%, 1/6 ইজিক্যাল টু 16.2/3, সরি 16.2/3 বা 16.66, 1/7 ইম্পর্টেন্ট, 14.2/7। ওকে, 1/8 সঙ্গে সঙ্গে মাথায় চলবে, 1/2 50%, 1/4 25%, 1/8 কত? 12.5%। স্যার 1/9 11 পূর্ণ 1/9% এবং 1/10 10%। আমি বলছি এই কটা জিনিস মুখস্থ করে নেবে, বুঝে নেবে, বুঝে বুঝে করবে। তাহলে দেখো ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ, বলো না স্যার ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কটা ম্যাথ করো, কেন করাবো? এই তো এখানে তো 10টা ম্যাথ আমাদের হয়ে গেল ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কনভার্ট করা, তাই না? তাহলে আমাদের দেখো ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ কনভার্ট করার ম্যাথও হয়ে গেল, আর এই ছোট ছোট টার্মগুলো আমাদের জানাও হয়ে গেল, যেটা পরবর্তীকালে তোমাকে অনেক সহজে ম্যাথমেটিক্স করতে হেল্প করবে। ঠিক আছে, তাহলে শতকরা জিনিস রিলেটেড আমি এই পার্টটা বললাম। এরপর একটা জিনিস চলে আসে যে রেসপেক্ট, কার রেসপেক্টে কি বা কার সাপেক্ষে কি, এই জিনিসটা কিন্তু শতকরাতে খুব 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 দরকার। কার রেসপেক্টে কি বা কার সাপেক্ষে কি, এই জিনিসটা কিন্তু আমাদের শতকরাতে খুব দরকার। এক সেকেন্ড দাঁড়াও বাবু। হুম, কার রেসপেক্টে কি বা কার সাপেক্ষে কি, এই জিনিসটা কিন্তু আমাদের শতকরাতে খুব দরকার। যেমন আমি বলে দিচ্ছি, এক সেকেন্ড। মানে ধরে নাও তোমরা দুটো ভাই আছো, একটা ভাইয়ের হাইট ধরে নাও 150 সেন্টিমিটার, বা একটা ভাইয়ের হাইট হচ্ছে 180 সেন্টিমিটার। মানে কি? ছোট ভাই 5 ফুট আর বড় ভাই 6 ফুটের। বুঝিয়ে দেবো জিনিসটা, এক সেকেন্ড মিটিয়ে নিই। কি বললাম? যে দুটো ভাই আছে, ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াই, দুজন ভাই, ঠিক আছে।
এক্স হচ্ছে কি বড় ভাই, অ্যান্ড ওয়াই হচ্ছে কি ছোট ভাই। ভালো করে বুঝে নেবে, তাহলে জিনিসটা হয়ে যাবে। হুম, বড় ভাইয়ের হাইট আমরা ধরে নিচ্ছি 180 সেন্টিমিটার, বা এটা হচ্ছে কত 6 ফুট বা 6 ফুট। বা ছোট ভাইয়ের হাইট হচ্ছে কত আমরা ধরে নিচ্ছি 150 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে আমরা হাইটের জিনিসটা আমরা করে নিই। একটা হাইট হচ্ছে 180 সেন্টিমিটার, একজনের হাইট হচ্ছে কত 150 সেন্টিমিটার। এবার বলবে, তাহলে দেখো আমি দেখতেই পাচ্ছি যে বড় ভাইটা ছোট ভাইয়ের থেকে হাইটে কি অবশ্যই বেশি, কত শতাংশ বেশি। তাহলে প্রথম কোশ্চেন করলাম যে বড় ভাই ছোট ভাইয়ের হাইটের থেকে কত শতাংশ বেশি। ঠিক আছে, মজা দেখো, বড় ভাই ছোট ভাই থেকে কত শতাংশ বেশি যখনই আমাদের জানতে হবে, তাহলে আগে কতটা বেশি দেখে নিই। দেখো, বড় ভাই ছোট ভাইয়ের থেকে কতটা বেশি, স্যার বড় ভাই ছোট ভাইয়ের থেকে 180 সেমি মাইনাস 150 সেমি বেশি, বা 30 সেমি বড়। 30 সেমি বড়। বড় ভাই ছোট ভাই থেকে কতটা বড় বলো, 30 সেমি বড়। তাহলে কত শতাংশ বড়। এবার বড় ভাই ছোট ভাইয়ের থেকে কত শতাংশ বড় বলেছে, তাহলে দেখো বড় ভাইয়ের হাইটটা কত সেই রেসপেক্টে কিন্তু জিনিসটা হবে। তাহলে বড় মানে ভগ্নাংশ ক্রিয়েট হবে বড় ভাই রেসপেক্টে কি, তাহলে 30 বড়। কতর মধ্যে 30 বড়, দেখো 180-র মধ্যে সে 30 বড়। ঠিক আছে, 180-র মধ্যে সে 30 বড়। রেসপেক্ট সাপেক্ষে, আমি যে কথাটা একটু আগে বললাম, সাপেক্ষে সবসময় হবে। যখন আমি বড় ভাই ছোট ভাই সাপেক্ষে কতটা বড় পার্সেন্টেজ করব, অবশ্যই বড় ভাইয়ের অরিজিনাল হাইটটা নিচে থাকবে, কারণ সে রেসপেক্টেই কিন্তু কত ছোট বা বড় ক্যালকুলেট হচ্ছে। তাহলে ইনটু 100%। দেখো, 0 0 কাটলো, 3/18 মানেই কত 1/6 ইনটু 100%। একটু আগেই করালাম 1/6 মানে কত, স্যার 1/6 মানে স্যার একটু আগেই করালেন কত 16.66। তাহলে 16.66%। আমি কিন্তু এমনি করাইনি, প্রত্যেকটা জায়গায় আমি 1 থেকে 10 পর্যন্ত যে ভগ্নাংশটা মুখস্থ করিয়েছি, মানে কি ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ যে 10টা ম্যাথ করিয়ে দিয়েছি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে। তাহলে 1/6। এবার যদি আমি বলি ছোট ভাই বড় ভাইয়ের রেসপেক্টে কতটা ছোট, ছোট ভাই বড় ভাইয়ের রেসপেক্টে কতটা ছোট, তাহলে দেখো ছোট ভাই বড় ভাই থেকেও 30 সেমি ছোট। ছোট ভাই বড় ভাই থেকেও কতটা সেমি ছোট, 30 সেমি ছোট। কিন্তু ছোট ভাই কতটা ছোট পার্সেন্টেজ যদি জিজ্ঞেস করে, তখন কিন্তু ম্যাথটা হয়ে যাবে কি 30/150। কারণ ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করেছে, কতটা কত পার্সেন্ট ছোট ভাই ছোট, কত পার্সেন্ট বড় ভাই বড়, তখন নিচে বড় ভাইয়ের হাইট, কত পার্সেন্ট ছোট ভাই ছোট, তখন কিন্তু নিচে ছোট ভাই হাইট। কারণ পার্সেন্টেজটা কিন্তু সবসময় সাপেক্ষে হয়, কার সাপেক্ষে তুমি জিজ্ঞাসা করছো পার্সেন্টেজটা। তাহলে 30/150। এখানে আমি ইউনিটটা লিখছি না, কারণ সেমি সেমি দেখো, এখানেও সেমি এখানেও সেমি কেটে যাবে, সেই জন্য কিন্তু আমি এখানে ইউনিটটা লিখছি না। ইনটু 100%। এবার দেখো এটার সাথে 0 0 কাটলাম, 1/5 ইনটু 100%। 1/5 মানে একটু আগে কত পেলে, 1/5 ভগ্নাংশ কি পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে কত পেলে তুমি, স্যার আমরা পেলাম 20%। ব্যাস, আমাদের ম্যাথামেটিক্স ডান। তাহলে 20%। তাহলে কত সাপেক্ষে কত জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজের অনেকটা জিনিস মানে সিম্পল জিনিস, এরপর তো অনেক ফর্মুলা আছে, শর্টকাট ফর্মুলা আছে। আগে আমি ম্যাথামেটিক্সটা বোঝাবো, পরের ক্লাসে সব তোমাদের শর্টকাট ফর্মুলা দিয়ে দেবো। ওকে, এবার আমরা চলে আসবো ম্যাথামেটিক্সে। দেখি কি কি কোশ্চেন আছে। দেখো, কোন দ্রব্যের মূল্য ছিল x টাকা, এখন দ্রব্যটির মূল্য y% বাড়লে দ্রব্যটির বর্তমান মূল্য কত। ওকে, প্রথমে এক্স আর ওয়াই না দিয়ে আমি নর্মাল একটা জিনিস দিই, যে কোন একটি দ্রব্যের মূল্য ধরো 40 টাকা। ওকে, এখন দ্রব্যটির মূল্য ধরে নাও কত বেড়েছে, 5% 20% যেটা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ধরে নিলাম দ্রব্যটির মূল্য বেড়েছে আমাদের ক্ষেত্রে 30%। তাহলে দ্রব্যটির বর্তমান মূল্য কত। দেখো 30% দ্রব্যটির মূল্য বেড়েছে, দ্রব্যটির মূল্য কিন্তু অলরেডি 40 টাকা ছিল। 30% বেড়েছে, তার মানে দ্রব্যটার মূল্য অবশ্যই 40 টাকার বেশি হয়েছে। অনেক সময় আমরা কি ভুল করি, যে 30% বেড়েছে তো স্যার 30% অফ 40 বের করে রেখে দিই, সে স্যার এটা অ্যান্সার না। আসল দামটা তো 40 টাকা আছেই, দ্রব্যটার বর্তমান মূল্য তো 40 টাকা আছেই। সরি, দ্রব্যের মূল্য তো 40 টাকা আছে, বর্তমান মূল্য কি হবে, এই 40 টাকার সঙ্গে আবার সেই 40 টাকার উপর 30% বেড়ে গেছে। তাহলে 30% অফ 40 মানে কি, এইটুকু জায়গাটা হচ্ছে কতটা বেড়েছে, যে হাউ মেনি টাইমস মানে কি কতটা, এই জায়গাটা আমাদের কতটা কি হয়েছে বেড়েছে। কতটা বেড়েছে সেটা তো আসলে আগে যা দাম ছিল তার তার সাথে তো বাড়বেই, তাহলে তার সাথে অ্যাড হবে। তাহলে ম্যাথটা দেখো কত হবে, 40
প্লাস 30%। এবার দেখো 30%, আমি বারবার এখানে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ কনভার্ট করার কথা বলছিলাম। পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ কনভার্ট মানে আর কি, পার্সেন্টেজটা সাইন উঠে গেলে 100। দেখো এই 100টাকে তুলে দিয়ে তো পার্সেন্টেজ সাইন বসাচ্ছি, তাই পার্সেন্টটাকে তুলে দিলে আমাদের কি বসবে, সাইন বসবে। এই পার্সেন্টেজটাকে তুলে দিলে আমাদের কি বসবে, নিচে 100 বসবে। ওকে, তাহলে যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজ কনভার্ট করতে গেলে 100 দিয়ে মাল্টিপল, আর যে কোনো পার্সেন্টেজকে ভগ্নাংশতে পরিবর্তন করতে গেলে জাস্ট পার্সেন্টেজ সাইনটা উঠিয়ে দিয়ে নিচে 100 পুট করে দাও, তাহলে হয়ে যাবে। বা সেই জিনিসটাকে আমি 30/100 কে আমি আবার কি লিখতে পারি, যে স্যার পার্সেন্টেজ সাইনকে তুলে দিলে আমরা এটা লিখতে পারি 30 ইন্টু 1/100। আমি সবসময় বলবো 30/100 না করে এই 30 ইন্টু 1/100 এই জিনিসটাকে গুরুত্ব দেবে, পরে আমি বোঝাবো কেন গুরুত্ব দেবে। একই জিনিস দেখো, 30 30কে 100 দিয়ে ডিভাইড করছি মানে 30কে 100 ইনভার্স মানে 1/100 দিয়ে কি করছি আমরা, মাল্টিপল করছি, তাহলে সেম জিনিসই হলো। তো 30/100 ইন্টু 40, দেখো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কেটে গেল, তাহলে কত হয়ে যাবে বলো, 40 প্লাস 12, দেখো কত হচ্ছে 52। ঠিক আছে, তাহলে দ্রব্যটির বর্তমান মূল্য কত হবে, 52। কিন্তু আমি যদি এখানে এক্স দিয়ে করি তাহলে অ্যাকচুয়ালি ম্যাথটা কত হবে, এক্স প্লাস, এখন দ্রব্যটির মূল্য দেখো কত বেড়ে গেছে, y% কিন্তু আমাদের ক্ষেত্রে দ্রব্যটির মূল্য বেড়ে গেছে, তাহলে এক্স প্লাস y% বেড়েছে, কার উপর y% বেড়েছে, এক্স এর উপর, তাহলে y% অফ এক্স করলেই কিন্তু আমাদের ম্যাথামেটিক্সটা হয়ে যাবে। দাঁড়াও এটা ম্যাথটা করে দিই, দাঁড়াও 1 মিনিট। তাহলে দেখো দ্রব্যটির মূল্য কত ছিল, এক্স, তাহলে বর্তমান মূল্য তো অবশ্যই এক্স এর সঙ্গে যোগ হবে আগে, তাহলে কতটা মূল বৃদ্ধি হয়েছে, কত, এক্স তো থেকেই যাবে, মূল বৃদ্ধি এখানে থাকবে কত, মূল বৃদ্ধি যতটা বৃদ্ধি হয়েছে। এবার দেখো এক্স প্লাস মূল বৃদ্ধি কত হবে, y% অফ এক্স, দেখো y% বেড়েছে, কার রেসপেক্টে বেড়েছে, এক্স এর, তাহলে এক্স এর y% বেড়েছে, সেটাকে আমি ইংলিশে লিখলে একটু সিম্পল হয়, y% অফ এক্স বেড়েছে, তাহলে ম্যাথামেটিক্সটা কি হবে বলো, এক্স প্লাস y% মানে কত লিখবো, y/100 ইন্টু এক্স। ওকে, আর এটাকে আমরা করবো কি, এক্স প্লাস এক্স y/100। দেখো এটাও কিন্তু একটা শর্ট কোশ্চেনের মধ্যে পড়ে, যে এক্স যতটা বাড়লো, যে স্যার এক্স যতটা বাড়ছে কতটা বাড়ছে বলো, কোনো একটা দ্রব্যের মূল্য এক্স টাকা ছিল, এক্স প্লাস এক্স y/100, এটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে পড়ে, কিন্তু আমি বলবো কোনো ম্যাথামেটিক্সের ফর্মুলাতে যেও না, তাহলে ম্যাথামেটিক্সটা কিন্তু আর বুঝতে পারবে। ওকে, সিম্পলি তো জিনিস আছে, দেখো এক্স টাকা ছিল, y% বেড়েছে, তাহলে প্রথমে আমি y% অফ এক্স বেড়ে নেবো, বার করে নেবো। দেখো যে কোনো জিনিসের তো পার্সেন্টেজ বের করা সিম্পল না, আমি যেমন আগে আগের ম্যাথটা কত দিয়েছিলাম বলো, কোন দ্রব্যের মূল্য ছিল 40 টাকা, মূল্যটার দাম বেড়ে গেছে 30%, বর্তমান মূল্য কত, তাই তো, তো আমি দেখো 40 টাকা তো থাকবে, তার সাথে কি আর হবে, 30% অফ 40। এবার দেখো এই জিনিসগুলো আমি কিন্তু মাথায় ক্যালকুলেশন করা শিখিয়ে দেবো, যে 40-এ 30% কত হয়, বাট এখন তোমাকে জাস্ট করতে হচ্ছে কি 30/100 ইন্টু 40 করে 0 0 0 0 কাটলে 12 হলো, তাহলে 52 হলো। কিন্তু এখানে যদি ফর্মুলা করতে 40 প্লাস 40 ইন্টু 30, কোনো দরকার নেই, আমি বলছি ফর্মুলার কোনো দরকার নেই, ম্যাথটা আগে আগে বোঝো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা বুঝতে পারলে এক্স প্লাস এক্স ওয়াই বাই কিন্তু এখানে কি হলো, আমাদের 100 হলো। তারপরে ম্যাথটা দেখো কি বলছে, যে রেলপথে, আমি অনেক ম্যাথ করাবো, এটা জাস্ট সিম্পলি আমি কয়েকটা ম্যাথ দেওয়ার জন্য করেছি। দেখো বলছে রেলপথে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিলোমিটার, ঠিক আছে, কিন্তু মেন লাইনে এর দূরত্ব 5% বেশি। কর্ড লাইনে হাওড়া বর্ধমানের দূরত্ব 85 কিলোমিটার, মেন লাইনে এর দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত, তাহলে দেখো দূরত্বটা 5% বেশি, কার রেসপেক্টে, 85 এর রেসপেক্টে, তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত হয়ে যাবে, স্যার আমি এটা ইংলিশে লিখছি বাবু, 85 প্লাস 5% অফ 85। আসলে অ্যান্সারটা এটা হবে আমার ক্ষেত্রে, মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব, দেখো মোট দূরত্বের আবার 5% বেশি, তাহলে 5% অফ 85 বের করে নেবো, তাহলেই হয়ে যাবে। এবার দেখো একটা মজার জিনিস, আমার কিন্তু 85টা থাকলোই, প্লাস 5% অফ 85, দেখো 50% অফ যদি 85 বলতাম, কথাটা শুনবে ভালো করে, হ্যাঁ এটাকে আমরা অবশ্যই করতে পারি, 5/100 ইন্টু 85 অবশ্যই করে করতে পারি। 50% অফ 85 যদি করতাম, তাহলে আমরা কি জানি, কোনো জিনিসের 55,
কোনো জিনিসের 50% বা 50% মানে তার হাফ হয়। তো 85 এর হাফ কত হয়ে যায় বলো? 85/2 আর হয়ে যায় 42.5। 42.5। হুম, 42.5। তাহলে দেখো 50% ইজিক্যাল টু হচ্ছে 42.5। তাহলে 5% তার 10 কম, 10 ভাগ কম। তাহলে একে 10 দিয়ে ডিভাইড করতে হবে, 42.5 ডিভাইডেড বাই 10, পরে অ্যান্সার হবে 4.25। অ্যান্সার হবে কত? 4.25। স্যার কি বললেন? পুরো গল্পটা কিছুই বুঝলাম না, এত তাড়াতাড়ি শর্টকাট? শর্টকাট না, দেখো আমি একটা জিনিস বোঝাতে চাইছি যে কোনো জিনিসের 50% মানে কত? কোনো জিনিসের স্যার 50% মানে তার হাফ। তাহলে দেখো আমাকে কিন্তু 5% অফ 85 বের করতে হচ্ছে, কিন্তু আমি 50% কেন বের করছি? কারণ কোনো জিনিসকে 10 দিয়ে মাল্টিপল করাও বলো বা কোনো জিনিসকে 10 দিয়ে ডিভাইড করো খুব ইজি হয়। তাহলে 50% ইজ ইকাল টু 42.5। 5% ইজ ইকাল টু, দেখো 50 কে 10 দিয়ে ডিভাইড করলে 5 হয়। তাহলে 5% ইজ ইকাল টু রেজাল্টটাকে 10 দিয়ে ডিভাইড করবো। তাহলে 42.5 কে 10 দিয়ে ডিভাইড করলে কত হয়? 4.25। তাহলে এই পুরো জায়গাটা চলে এলো কত আমাদের ক্ষেত্রে? 4.25। আর এই অ্যান্সারটা আসবে 89.25। এবার দেখো এই 4.25 করতে গেলে কিন্তু আমাদের কাছে 3টে স্টেপের গল্প আছে যেটাকে মাথায় করতে হচ্ছে। প্রথমত 5% কে আমাকে ভাবতে হচ্ছে 50%। 50% ভেবে আবার 85 কে হাফ করতে হচ্ছে। স্যার 85 এর হাফটাই তো করতে পারছি না। দেখো ম্যাথামেটিক্সে যখনই ঢুকে পড়েছো, 1 থেকে 100 পর্যন্ত যেকোনো ডিজিটকে ডবল করলে বা হাফ করলে কত হয় সেটা কিন্তু তোমাদেরকে জানতেই হবে। আমি বারবার বলবো, তোমরা আমার কাছে 10-12টা ক্লাস করে নাও, তারপরে দেখবে তুমি অন্তত সব জিনিস পেয়ে গেছো। 1 থেকে 100 পর্যন্ত যেকোনো জিনিসকে হাফ করতে জানতেই হবে, যে আর যেকোনো জিনিসকে ডবল করতে জানতেই হবে। 1 থেকে যদি 1000 পর্যন্ত করো খুব ইজি, 1 থেকে 100 পর্যন্ত অলরেডি লাগবে। তো এটা আমি জাস্ট মুখে মুখে এই গল্পটা বলে আমি পুরো জিনিসটা তোমাকে বললাম যে স্যার 5% অফ 85, ঠিক আছে? 5% অফ 85 সেটাকে আমি 50% দিয়ে করলাম। কারো মাথায় যদি আরো বুদ্ধি থাকে ভাবো, এটাকে 5% অফ 85 না করে সে মনে মনে করবে, জাস্ট সে মনে মনে করবে, আমি জাস্ট দেখো আজকে তো ম্যাথামেটিক্সটা নিয়ে না, আমি কোন ম্যাথ কিভাবে করব সেটাকে আমি জাস্ট বলছি। কোন স্টুডেন্টের মাথায় এটাও চলতে পারে, স্যার 5% বের করতে বলেছে, তো স্যার আমি 10% বের করব। 10% বের করা কোনো জিনিসের আরো সব থেকে ইজি। যেমন ধরো এখানে ধরো হচ্ছে 90, 90 10% কত? স্যার 90 10% কত হবে? 10 দিয়ে ডিভাইড। দেখো 100, দেখো 100% ইজ ইকাল টু 90, তাহলে তার 10% কত হবে? তাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 90 10% কত হবে স্যার? 9। 10% বের করতে গেলে সেই জিনিসটাকে 10 দিয়ে ডিভাইড করতে হয়। গল্প হচ্ছে এইটা। কেন? কারণ ধরো তুমি এক্স এর 10% বের করছো, এক্স এর 10% তুমি বের করছো, তাহলে এক্স ইন্টু 10 বাই তোমাকে কি করতে হবে? 100। এবার 10/100 মানে তো 1/10। তার মানে কি, কোনো জিনিসের 10% বের করতে গেলে সেই জিনিসকে কিন্তু 10 দিয়ে ডিভাইড করতে হয়। এটাও কিন্তু তোমাদের একটা শর্ট ট্রিক্স। আমি বারবার বলছি, ক্যালকুলেশনে শর্ট ট্রিক্স বলবো, আমি কিন্তু কোনো ফর্মুলাতে শর্ট ট্রিক্স তোমাদের বলবো না। ওর ম্যাথটা কোথা থেকে এসছে, কেন এসছে, যদি না হয় হবে না। এবার দেখো আমি যেটা বলতে চাইলাম, বুঝতে পেরেছো যে কোনো জিনিসের 10% বের করা মানে তাকে 10 দিয়ে ডিভাইড করা। দেখো পাশে যদি জিরো থাকলো ভালো, যেমন 90-র পাশে জিরো আছে, 10 দিয়ে ডিভাইড করলে তুমি 9 পেয়ে গেলে। কারো পাশে জিরো নাই, আরো ভালো, ধরো তুমি 75/10 করলে, তুমি তো জানো 10 দিয়ে ডিভাইড করার নিয়ম কি? 7.5। একটু আগে যেমন দেখলাম 10 একটা জিরো আছে, তাহলে একটার আগে পয়েন্ট বসবে, একটু আগে আমি দেখলাম অপোজিটটা, এখন এটা সেই রকম ভাবে। তাহলে দেখো যে ম্যাথটা বলা রয়েছে, প্রথমত পুরো ম্যাথটা আরেকবার পড়ি। হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেন লাইনের দূরত্ব 5% বেশি। তার মানে কি, 85 এর থেকেও আবার 5% অফ 85 বেশি। তাহলে কিন্তু এই জায়গাটা তোমাকে প্রথমত এটা বুঝে নিতে হবে যে 85 বলে দিয়েছে, তার রেসপেক্টে আবার 5% বেশি আছে, তাহলে টোটাল দূরত্বটা হবে 85 প্লাস 5% অফ 85। এবার এই 5% অফ 85 টা আমি তোমাকে 50% দিয়ে মাথায় বললাম, এবার 10% দিয়ে দেখো। দেখো 5% অফ 85 ওটা পাশে থাকলো, 10% অফ 85 মানে কি স্যার? 10% বের করা মানে তাকে 10 দিয়ে ডিভাইড করো। 85 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 85 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 8.5 বা 8.5। তাহলে দেখো 10% ইজ ইকাল টু 8.5 হচ্ছে। তাহলে 5% কি? 10% এর হাফ আবার 5%। তাহলে 8.5 ডিভাইডেড বাই 2 কত হবে? 4.25। দেখো 8 এর হাফ কত? 4। আবার 0.5 এর হাফ কত হয়? 0.25 হয়। এগুলো আস্তে আস্তে পেরে যাবে। তো ম্যাথমেটিক্স এর অ্যান্সার হয়ে যাবে কত? যে স্যার 10% ইজ ইকাল টু 8.5 পেলাম, তাহলে 5% ইজ ইকাল টু কত হলো? 4.25। তাহলে 85 প্লাস 4.25 89.25।
এবার কথা হচ্ছে স্যার ঠিক আছে এই গল্প তো হলো, আগে আমি সহজভাবেই দেখি ম্যাথটা। তাহলে সহজভাবে দেখলে ম্যাথের অ্যান্সারটা হবে দেখো এরকম যে 85 প্লাস 5% অফ 85। আচ্ছা এটুকুটা তো বুঝতেই পারছো লেখাটা। আমি যদি 85-র 5%কে 5% অফ 85 লিখছি, এই ছোট ছোট টার্মগুলো একটু শিখে নাও, তোমাদেরই সুবিধা হবে। তাহলে 85 প্লাস 5/100 ইন্টু 85 করতে হবে তোমাকে বাবু। আবার 85 প্লাস দেখো 5 দিয়ে এটাকে যদি কাটি তাহলে আমাদের কত হবে অ্যান্সার 20। একটু আগেই দেখালাম 5 দিয়ে ডিভাইড করলে কত হয়, 5 দিয়ে 100 কে ডিভাইড করলে 20 হয়। আবার 100 কে 20 দিয়ে ডিভাইড করলে আমাদের কি হয় 5 হয়। তাহলে 85/20 হচ্ছে। আবার দেখো একে আমাকে আবার ডিভাইড করতে হবে, 5 দিয়ে এটা কাটলে কত হবে 4 হবে, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে 17 হবে। আবার 4 দিয়ে তুমি 17 কে কাটো, পুরো প্রসেস হবে। তখন তোমার কত হয়ে যাবে বলে 4 16 যা 1 পয়েন্ট নাও, 0 নাও, 2 নাও, 8 নাও, আবার 2 নামবে, আবার 5 নামবে 20। তাহলে 4.25। তাহলে এই ক্যালকুলেশন করতে গেলে কিন্তু তোমরা টাইম পাবে না। ওকে, তাহলে 5% 5% থাকলে তোমাকে 10% ধরেই কিন্তু করতে হবে। বাট তার আগের রেসপেক্টের জিনিসটা আমার ক্ষেত্রে আমার কাছে কিন্তু এই প্রথম ক্লাসে আমার এইটুকুটা জানা দরকার যে তুমি এই জায়গাটুকুটা বুঝতে পেরেছো কিনা, যে 85 প্লাস 5% অফ 85 এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। এই জায়গাটা হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়েছে, একটু হলে বুঝতে পেরেছো। তারপরে চলে এসো এই যে রেসপেক্টের ম্যাথ। বলছে কয়ের আয়ের 30% ক্ষয়ের আয়ের 20% এর সমান। যদি কয়ের আয় 660 টাকা হয় তবে ক্ষয়ের আয় কত? এটা রেসপেক্টেড এর ম্যাথ কিন্তু। হুম, তাহলে দেখো এখানে আমাদের যা বলেছে সেটাকে আমি প্রথমত লেখার চেষ্টা করি যে কয়ের আয় 30% মানে কি 30%, দাঁড়াও একটু ভুল হয়েছে, যে 30% অফ ক ইজ ইকুয়াল টু 22% অফ খ। এটা আই, আমি জাস্ট সিম্পলিফাই তোমাদেরকে লেখা রাখলাম, এটা হচ্ছে আই। পরে যদি তোমরা বলো স্যার পুরোটাই বাংলা করাতে, আমি পুরোটাই বাংলা করাবো, কোনো অসুবিধা নেই। যদি কয়ের আয় 660 টাকা হয়, দেখো কয়ের টোটাল আয় ক ক এর আয় কত আছে বলো 660 টাকা। এবার একটু কিছু জিনিস বলবো, হ্যাঁ। এই যে তোমাকে বলেছে কয়ের আয় 660 টাকা, তার মানে কয়ের আয়ের 660 টাকা মানে কয়ের আয়ের 100% ইজিক্যাল টু হচ্ছে 600 টাকা। তাই তো টোটাল আয়টাই তো তার 100%, তাই না বাবু? টোটাল আয়টাই তো তার 100%। তাহলে 100% অফ কয়ের আয় কত হচ্ছে 660 টাকা। এবার দেখো বলেছে 30% অফ কয়ের আয় ইজিক্যাল টু 22% অফ ক্ষয়ের আয়। এটাকে আমি প্রথমত একটা জিনিস দিয়ে রাখলাম লিখে। আর কয়ের আয় কত বলে দিয়েছে 660 টাকা বলে দিয়েছে। 660 টাকা এটা তো 100%। তাহলে সেখান থেকে আমাকে কি বের করতে হবে 30% অফ কয়ের আয় কত সেটা আমি বের করে নিচ্ছি। যে স্যার কয়ের আয়ের 30% ইজিক্যাল টু কত। নাও ক এর আয়ের 30%, এবার তুমি জানো কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে গেলে কি হয় 30% অফ টোটাল আয় ইজিক্যাল টু, তাহলে কত হবে, আচ্ছা 30 কে আমি 30% অফ 660। আমার কাছে প্রথম জায়গা হচ্ছে কি এইটুকু, এই জায়গাটা কে বুঝতে পারবে না তাহলে অসুবিধা হবে, মানে বলো বলছে, সরি রেকর্ডেড ক্লাস হচ্ছে। কয়ের আয় 30% ইজিক্যাল টু কত হবে তাহলে 30% অফ 660, তাই তো। টোটাল আয় কত 660 টাকা কয়ের, তাহলে তার 30% কত 30% অফ 660, তাই তো 30% অফ 660। এবার এটাকে আমরা ম্যাথ করে নিই বলো 30/100 ইন্টু 660। দেখো 0 0 0 0 কাটলো 198। তাহলে সরি সরি ঠিকই তো আছে 198 রুপিস হলো। হুম, তাহলে দেখো তাহলে 198 রুপিস হলো। তাহলে কয়ের আয় 30% আমি কত পেলাম 198। তার মানে দেখো 198টাই হচ্ছে কি 22, 198টাই হচ্ছে কি 22% অফ ক্ষয়ের আয়, তাই না। 198টাই হচ্ছে কি বলো 22% অফ ক্ষয়ের আয়। আচ্ছা এখানে কি 66 ইন্টু 30 198 কোথা থেকে এলো করে নাও, মুখে মুখে করে নিলেই হয়ে যাবে। 66 মানে 60 প্লাস 6
3 দিয়ে 60 কে মাল্টিপ্লিকেশন করলে 180, আবার 3 দিয়ে 6 কে মাল্টিপ্লিকেশন করলে 18, তাহলে 180 প্লাস 18 কত হয় 198। এবার দেখো 198 ইজিক্যাল টু 20% অফ খ বলে দিয়েছে। তাহলে এখানে কি জিজ্ঞেস ক্ষয়ের আয় কত? তুমি এখানে এক্স ধরে করতে পারো। প্রথম কথা আমি বলছি, এরকম পজিশন হলে তুমি এক্স ধরে করতে পারো। তাহলে তাহলে কি করতে হবে, 22% অফ এক্স ইজিক্যাল টু আমাদের কত হয়ে যাবে 198 হয়ে যাবে, আর 22/100 ইন্টু এক্স ইজিক্যাল টু কত হয়ে যাবে 198 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এক্স ইজিক্যাল টু কি হয়ে যাবে 198 ইন্টু 100/22, আর 22 দিয়ে কাটলে এটা কত হয় 9,900। কিন্তু এখানে দেখো ম্যাথটা আমাদের কি হয়ে গেল, বড়দের ম্যাথের মতো হয়ে গেল, অনেকটা বড় হয়ে গেল। প্রথম কথা তো তোমাকে 30% অফ ক বের করতেই হবে। 30% অফ ক তোমাকে কিন্তু বের করতেই হবে। তাহলে 30% অফ কটাও কিন্তু তোমাকে মুখে মুখে করাটা উচিত। দেখো 660 টাকা 30% বের করতে বলেছে, তো তাহলে মুখে মুখেই তোমার হয়ে যাবে অ্যাকচুয়ালি 660 ইন্টু 30/100, তাহলে 0 0 0 কাটলো, তাহলে 3 ইন্টু 66 198। তারপরে আমরা লিখছি কি 198 ইজিক্যাল টু 20% অফ খ। কোনো কিছুর যদি কত পার্সেন্ট ইজিক্যাল টু বলে দেওয়া থাকে, তাহলে তার টোটাল জিনিসটা বের করার নিয়মই হচ্ছে কি আচ্ছা এইভাবেই করো আপাতত, তারপরে শর্ট কোশ্চেন গুলো পরের দিন ক্লাসে আমি বুঝিয়ে দেবো। তাহলে আমাদের কি হলো বলো, 198 ইজিক্যাল 22% অফ খ এলো, তাহলে 22% অফ এক্স ইজিক্যাল টু কত হয়ে যাবে 198, 22/100 ইন্টু এক্স ইজিক্যাল টু 198, এক্স ইজিক্যাল টু, এবার এই জায়গাটা হচ্ছে কি ইকুয়েশনের যদি এইদিকে আমাদের কোনো কিছু জিনিস মাল্টিপ্লিকেশন থাকে ওদিকে গেলে কি উল্টে যায়। আচ্ছা সিম্পলিফিকেশনে এই ইকুয়েশনের পার্টটাও যদি কারো যদি অসুবিধা থাকে, আমি এটাও পরের দিন আবার ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমি জানি না যে এই এই ইকুয়েশন সলভটাও তোমাদের প্রবলেম আছে না সিম্পল আছে, জানা আছে হয়তো, আমি ধরে নিচ্ছি জানো না, পরের দিন আমি ইকুয়েশনটাও বুঝিয়ে দেবো। ঠিক আছে, বাট এখানে কিন্তু ম্যাথমেটিক্স এর আসল জিনিসটা হলো কয়ের আয় 30%, ক্ষয় 22% এর সঙ্গে সমান, তাই তো? 30% 22% এর সঙ্গে কি আছে বলো, সমান আছে। যদি কয়ের আয় 660 টাকা হয়, তবে ক্ষয়ের আয় কত? তাহলে কিন্তু ম্যাথামেটিক্সটা আমাকে বুঝতে হলো যে প্রথমত 30% অফ ক আমরা বের করলাম, 30% অফ ক আমরা বের করলাম, যেটা কত হলো 198। এবার ক্ষয়ের আয় 20% 198 এর সঙ্গে সমান, ক্ষয়ের আয় এক্স ধরে নিলাম, তাহলে এক্স ইন্টু 20%, বা 20% অফ এক্স ইজিক্যাল টু 198, সেখান থেকে 900 আমরা পেলাম পেলাম। কিন্তু এই ম্যাথ যদি এরকম দেওয়া থাকে, তুমি কিন্তু ম্যাথটা একবারেই করে নিতে পারবে। সেই ম্যাথটা তোমাকে যদি করতে হয়, তার শর্ট ফর্মুলা আমি তোমাকে এখানেই বলে দিচ্ছি। কিন্তু এই ম্যাথটা শর্ট প্রসেসে করার আগে আমি এতক্ষণ ধরে যে পার্টটা বললাম, সেই পার্টটা যদি তোমাকে মনে থাকে, শর্ট ফর্মুলাতে একটা জিনিস হয় যে আমি এখানে যেটা করব কোনটা ওপর হবে কোনটা নিচে হবে সেটাও জানতে হবে না, শুধু তুমি একটা ছোট্ট কথা মনে রাখো। কি কথা স্যার? বলছে যে কয়ের আয় 30%, ক্ষয়ের 22% এর সঙ্গে সমান। তোমাকে এখান থেকে বুঝতে হবে কার আয় বেশি। দেখো আমার যা আয় আছে তার 30%, তোমার আয় তার 20% এর সঙ্গে সমান। তার মানে কি আমার আয় 30%, আবার তোমার আয় 20% এর সঙ্গে সমান, মানে কি আমাকে কারোর সঙ্গে 30/100 মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, সেটা তোমার কোনো কিছু 20/100 এর সঙ্গে সমান হচ্ছে। এখান থেকে বুঝে নিতে হবে যে তোমার আয়টা কিন্তু আমার আয় থেকে বেশি, তাই না? এখানে দেখো কয়ের আয় 33%, মানে কি কয়ের যা আয় হয় 30%, ক্ষয়ের আবার 22% এর সঙ্গে সমান। তাহলে এই জায়গাটা থেকেই, এই লাইনটা থেকে তোমাকে বুঝে নিতে হবে কি ক্ষয়ের আয় বেশি। ক্ষয়ের আয় কি বলো বাবু, বেশি। এবার ক্ষয়ের আয় বেশি, তাহলে ক্ষয়ের আয় কি করে বের করব? টাকা দেওয়া আছে, সেই টাকাটাকে আমরা লিখবো, সেই টাকাটাকে আমরা লিখবো, ক্ষয়ের আয় বেশিই হবে। তাহলে এখানে দেখো দুটো পার্সেন্ট আছে, আমাকে বলো 22/30টা, দেখো 66 এর সঙ্গে যদি 1 মাল্টিপল করি তাহলে সেটা 66ই হবে। 66 এর সঙ্গে যদি 1 এর বেশি কিছু মাল্টিপল করি তাহলে সেটা 66 এর থেকে বেশি হবে, কম মাল্টিপল করলে 66 এর সঙ্গে কম হবে। কিন্তু আমি তো জেনেই নিয়েছি ক্ষয়ের আয় 660 টাকার বেশি, তাহলে 6660 টাকার সঙ্গে একের থেকে বেশি বড় ভগ্নাংশ মাল্টিপল করতে হবে। তো স্যার আমি প্রথমত এটা মাল্টিপল করে দিলাম 20/30, সরি স্যার আমি প্রথমে এই মাল্টিপলটা করে দিলাম। বাবু এই মাল্টিপলটা করলে ম্যাথটা ভুল হয়ে যাবে, কারণ 20/30 একের থেকে ছোট।
ঠিক আছে, একের থেকে ছোট। ওকে, তাহলে এই মাল্টিপলটা কিন্তু করা যাবে না। তাহলে স্যার আমাকে কি করতে হবে? 660/20 মাল্টিপল করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা আবার ভুল লিখছি। 22/30 মাল্টিপল করলে আমরা ম্যাথটা চলে আসছে। এবার দেখো ক্যালকুলেশন করো। আরে বাবা, আবার একটু সরি। কি জিনিস? তাহলে কি বললাম বলো? ক্ষয়ের আয় বেশি আমি বুঝে গেছি। তাহলে 660 র সঙ্গে আমাকে ফ্র্যাকশন অনেক থেকে বড় মাল্টিপ্লিকেশন, দেখো 22 আর 30 আছে, এটাকে ডিভাইড করে মাল্টিপ্লিকেশন করব, তাহলে আমাদের উপরে হয়ে যাবে কত বলো? 30/22। তাহলে এটাই কিন্তু হয়ে যাবে ক্ষয়ের আয়। আমি বেশি বা কম এটা দিয়ে কিন্তু দুটো ফর্মুলা হয়ে যায়, তোমাদের দরকার নেই। তোমাকে শুধু একটা জিনিস জানতে হবে, কোনটা বেশি হবে না কম হবে, সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করব। এবার দেখো এটা করো। 6 আছে, যে কোনো রিপিটেড ডিজিট 3 অঙ্ক পর্যন্ত যে কোনো রিপিটেড ডিজিট কি হয়? আমাদের 11 দিয়ে কাটে। তো এটাকে ডাইরেক্টলি যদি 22 দিয়ে কাটতে পারো 660, অনেক ভালো, অনেক ভালো। কিন্তু আমি কি বললাম, যে কোনো রিপিটেড 3 ডিজিট নাম্বার 2 and 3 ডিজিট নাম্বার 11 দিয়ে কাটে। তাহলে 11 দিয়ে কাটো বাবু, এটা কত হচ্ছে 2, আবার এটাকে কাটলে কত? 66 কে 6 আর 0, আবার 2 দিয়ে যদি এটাকে কাটো তাহলে এটা কত হয়ে যাবে বলো? 30। তাহলে অ্যান্সারটা হচ্ছে কত? 30 × 30 or 900। এবার বলবে স্যার এটা তো আপনি আগে বললেই পারতেন। না, আগে বললে পারতাম না। আগের ম্যাথটা তোমাদের জানা উচিত ছিল, তারপরেও কিন্তু আমি একটা গ্যাপ দিয়েছি। আগের যে সব ইকুয়েশন গুলো লিখেছিলাম, যে প্রথমত 30% ইজিক্যাল টু কি করেছিলাম? 660 ইন্টু 30/100 করেছিলাম। ভালো করে দেখো, মজার জিনিস, 660 ইন্টু 30/100 করেছিলাম প্রথমে। তারপর ওটাকে এক্স ধরে নেওয়ার পরে এক্স ইজিক্যাল টু এসেছিল, এই অ্যান্সারটা যেটা ছিল, দেখো এক্স ইজিক্যাল টু কত এসেছিল? 198 ইন্টু 100/22। মজার জিনিস দেখো, এই পুরো অ্যান্সারটাই কিন্তু 198, তার সঙ্গে 100/22 করেছিলাম, তাহলে এখানে লিখলাম আমরা কত? 100/22। এবার দেখো মজার জিনিস, এখান থেকে কিন্তু আমি এই 100টাকে কাটতে পারবো। তাহলে আসল অ্যান্সারটা এখান থেকে আমাদের কত আসছে? 660 ইন্টু 30/22। এটাই কিন্তু আমি শর্টকাট ফর্মুলাতে তোমাদের নিয়ে এসেছি। তবু আমি এই মিডিলের প্রসেসটা তোমাদের বলিনি। বাট আমি জানি যে আগের প্রসেসটা তোমাদের মাথাতে ঢুকলে তোমাদের সুবিধা হবে। পুরো ম্যাথটা একবার দেখে নাও। দুটো ম্যাথের মধ্যে রিলেশনটা খুঁজে বের করো। এই রিলেশনটাই কিন্তু আমাদের ম্যাথমেটিক্সে খুঁজে বের করতে হবে। এই দুটো জিনিসের মধ্যে রিলেশন খুঁজে বের করতে হবে। যে স্যার কি, আমি প্রথমে এখানে যে শর্টকাট ফর্মুলাটাতে যখন বললাম, তোমাকে একটা জিনিস বললাম যে কি, যে তোমাকে কার আয় বেশি হতে হবে, তারপরে ফ্র্যাকশন ক্রিয়েট করে অ্যান্সার বের করো। কিন্তু এই জিনিসটা কি করে এলো? প্রথমে আমরা 30% অফ 660 বের করলাম, যেটা আমাদের কাছে 190 এসেছিল অ্যান্সার। আবার এক্স ধরার পরে, এক্স ধরে এটা কিন্তু অ্যান্সারটা 100/22 এসেছিল। তাহলে এই পুরো পার্সেন্টেজ ছিল স্যার, এটাই তো আপনি এখানে লিখেছিলেন। কিন্তু আমি চাই অ্যাজ এ স্টুডেন্ট তোমরা আপাতত যে আমি 10-15 মিনিট ধরে গল্পটা বললাম, সেই গল্পটা তোমরা মাথায় রাখো। আমি জানিও না যে আরো কত ভাবে বললে গল্পটা তোমাদের মাথাতে ভালো করে ঢুকবে। আমি যখন তোমাদের কাছে ইন্টারেক্ট করে ক্লাসটা করব, তখন আরো সুবিধা হবে। ঠিক আছে? Good? এটা এইখানে ডাইরেক্ট বিভিন্ন বইয়ে তুমি এই ফর্মুলাটা থাকতে পারে, দুই ভাবে লেখা থাকতে পারে, এর আই এ আই এত পার্সেন্টের সঙ্গে সমান এত হয়, তাহলে হয় উপর বাই নিচ, দরকার নেই। ম্যাথটাকে বোঝো, একটা ম্যাথের মধ্যে অনেকগুলো ম্যাথ শেখার থাকে। ঠিক আছে? এই দেখো, হরির আয় মধু অপেক্ষা 20% বেশি। এই যে রেসপেক্টেড এর ম্যাথ, তাহলে মধুর আয় হরি আয় অপেক্ষা শতকরা কত কম? আমাদের ক্ষেত্রে যদি রেসপেক্টেড জিনিসটা না থাকতো, তাহলে কিন্তু দুটোই 20% অ্যান্সার হতো। তাহলে একদিকে আমরা হরি লিখি, গল্প যখন আমাদের ক্রিয়েট হচ্ছে, হরিবাবু একদিকে থাকছে আর একদিকে মধুরানী থাকছে। হরির আয় মধুর আয় অপেক্ষা 20% বেশি। এবার আমরা কিছু কিছু জিনিস, যে গল্পটা আছে, আমরা 100 দিয়ে করব। 100 দিয়ে আমরা কেন করব সেটা আমরা প্রথমত পরের দিন যখন ম্যাথ করাবো বুঝে নিই। এখন 100 দিয়ে আমি তোমাদের বলে দিই। হরির আয় মধু অপেক্ষা 20% বেশি। তাহলে মধুর আয় যদি 100 হয়, তাহলে কিন্তু হরির আয় 120%। কারণ 100-এর 20% আমি করে দিচ্ছি, বলে দিচ্ছি। 100 ধরলেই 120 কেন হয়? দেখুন, প্রথমত হরির আয় মধুর অপেক্ষা 20% বেশি। তো মধুর আয় আমি 100 ধরে নিয়েছি। তাহলে হরির আয় কত হবে? 100 প্লাস 20% অফ 100। এটাই তো একটু আগে ধরে বোঝাচ্ছি না? 20% বেশি আছে, তাহলে তার আয়, সরি হ্যাঁ, তার আয়, তার সাথে আমার 20% সেই আয়। এটাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে বাবু 100% প্লাস 20/100 ইন্টু 100 হয়। 20/100 ইন্টু 100 হয়। কি হয়? 100 প্লাস 20/100 ইন্টু 100 হয়।
তাহলে আমাদের ক্ষেত্রে কি হয়ে যাবে, 100 জিনিসটা আমাদের ক্ষেত্রে কেটে যাবে, 100 কেটে যায়, তাই না? কারণ কি 20% অফ 100 বের করবো, তাহলে পার্সেন্টেজ মানে নিচে 100 থাকবে, আর 100 কেটে যাবে, সেই জন্য আমরা 100 ধরে যাতে কেটে যায়, এই জিনিসটা কত হবে বলো আমাদের ক্ষেত্রে, 120 হবে। এই জন্যই কিন্তু আমরা 100 ধরি, যাতে এই নিচের 100 আর এই উপরের 100 কেটে যায়। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হয়ে যায়, 20% হয়ে যায়। তাহলে 100 হলে এটা হলো 120। তাহলে মধুর রেসপেক্টে তো এটা 20% বেশি, মধুর রেসপেক্টে এটা কিন্তু 20% বেশি। এবার কি বলেছে, হরির আয়, মধুর আয় হরির আয় অপেক্ষা শতকরা কম কত, মধুর আয় হরির আয় অপেক্ষা শতকরা কম কত বলেছে। তার মানে এখানে মধুর আয় কতটা কম, স্যার মধুর আয় দেখো 100 ধরে নিয়ে 120 হলো, মধুর আয় কত কম, স্যার এখান থেকে আমি পাচ্ছি মধুর আয় কত কম, 20 কম, আয় 20 কম, এটা ধরে নেওয়ার পরে 100 আর 120 নেওয়া ধরে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি হরির থেকে মধুর আয় কিন্তু 20 কম, মধুর আয় হরির থেকে 20 কম, কিন্তু রেসপেক্টটা আলাদা হয়ে যাবে, কারণ হরি কত হয়ে গেছে, 120 হয়ে গেছে। এই জায়গাটাই আমি বারবার বোঝাতে চাইছি, যখনই তুমি মধুর আয় 100 ধরে নিলে তখন হরির আয় কত হবে, 120 হবে। তাহলে হরির আয় মধুর থেকে 20 বেশি আমি পেয়ে যাচ্ছি। আমি আবার এখান থেকেও পাচ্ছি যে মধুর আয় হরির থেকে 20 কম, কিন্তু যখনই মধুর আয় হরির রেসপেক্টে বলছে, তাহলে এই 20 এখানে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, এই 20 বাই নিচে কিন্তু হরি চলে আসবে, 120 চলে আসবে ইন্টু 100%। আমি বোঝাতে পারলাম কি, যখন মধুরাই জিজ্ঞেস করছে হরিরাই জিজ্ঞেস করছে, তাহলে হরিরাই কত বেশি, 20 বেশি, কার রেসপেক্টে, মধুর রেসপেক্টে, তখন আমরা করছি 20/100। কিন্তু যখন জিজ্ঞেস করছে মধুরাই হরিরাই অপেক্ষা কত কম, তখন কিন্তু নিচে মধুর রেসপেক্টে জিজ্ঞেস করছে, মধুরাই হরির জিজ্ঞেস করছে, তাহলে মধুর কথা জিজ্ঞেস করছে হরির রেসপেক্টে, তাহলে মধু অবশ্যই 20 কম, কত রেসপেক্টে কম, 120 রেসপেক্টে, তখন কিন্তু ম্যাথামেটিক্সটা হয়ে যাবে 20/120 ইন্টু 100%। দেখো 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে এটা কত হবে 6, তাহলে 1/6 ইন্টু 100, আমি আবারও বলছি 1/6 ইন্টু 100 কত হবে, 16.66%। বুঝতে পেরেছো? ওকে, এই আই রেসপেক্টের জিনিস হলো, এরপরে কোনো একটা পার্সেন্টেজ প্রথমে 20% বাড়লো, তারপরে আবার 20% বাড়লো, এরকম টাইপের ম্যাথ আছে। পার্সেন্টেজ প্রথমে 20% বাড়ানো হয়ে গেল কোনো একটা জিনিসকে, তাহলে কি 20% কমালেই জিনিসটা সেম পাবো, সেই রেসপেক্টে আমাদের ম্যাথ আছে না, কখনোই সেম পাবো না। কারণ যখন 20% বাড়িয়ে দিলে তখন জিনিসটা বেড়ে গেল, 20% তো আগে 20% থেকে কম হবে, জানি বুঝতে পারছো না বা কেমন লাগছে, তাহলে এই রেসপেক্টে ম্যাথ থাকে আমাদের। স্কোয়ার, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, দৈর্ঘ্য, প্রস্থ বাড়ানোর রেসপেক্টে ম্যাথ থাকে। ঠিক আছে, কোনো জিনিসকে পর পর 3 বার 10% বাড়ালাম, তাহলে কি সেটা 30% হবে স্যার, না, তার রেসপেক্টে ম্যাথ থাকে। কোন ম্যাথকে 30% বাড়ানোর পরে কত পার্সেন্ট স্যার কমালে সেই জিনিসটা সেম থাকে, সেই রেসপেক্টের ম্যাথ থাকে। তাহলে এখন আমাদের 5-6টা রেসপেক্টেড এর জিনিস কিন্তু কি আছে বাকি থাকলো, যেটা আমরা নেক্সট ক্লাসে আশা করি তোমাদের সাথে আমি এই ক্লাসটা করাতে পারবো। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা সম্পূর্ণ দেখে নিবে, তারপরে আমাকে আবারও বলে দেবে কমেন্টে যখন পরে করাবো, যে স্যার আমি এইটুকু জিনিসগুলোও কিন্তু কি জানি না, তো সেই জিনিসটা আমি আবারও করাবো। আমি কিন্তু 50% ভাবলাম যে তোমরা অনেক কিছু জানো, যেমন সিম্পলিফিকেশনটা আমরা করালাম বা এই জিনিসগুলো করালাম। ওকে, তাহলে এখনো কিন্তু শতকরার অনেকগুলো টপিক বাদ আছে, আর যেদিন থেকে ক্লাস শুরু করবো আমি নেক্সট ক্লাস, সেদিন থেকে কিন্তু পার ডে 20 থেকে 30টা ম্যাথ বা 30 থেকে 40টা ম্যাথ কিন্তু আমি হোমওয়ার্ক দেবো, সেই জিনিসগুলো করার দায়িত্ব কিন্তু তোমাদের। ঠিক আছে, শতকরা নিয়ে ক্লাস করছো, সবকিছু 100% রেসপেক্টে হচ্ছে, তাহলে তোমাকেও কিন্তু তোমার নিজের 100%টা দিতে হবে, কারণ সামনে কিন্তু বেশি সময় নেই। ঠিক আছে, আমি আজকে মোটামুটি 3-4 রকমের ম্যাথ করিয়েছি, আরো তুমি ধরে রাখো 6-7 রকমের ম্যাথ আছে, টোটাল যে কোনো চ্যাপ্টার থেকে 10 টাইপস এর ম্যাথ করলে হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এর আগের যে এই যে ম্যাথটা আমি করিয়েছি, এই ম্যাথটা তুমি বারবার প্র্যাকটিস করার পর এটাই ভাববে কার আই বেশি, 30 আর 22 আছে, জাস্ট যদি আই বেশি হয় তাহলে ফ্র্যাকশনটাকে বেশি রাখতে হবে, তাহলে উপরে 30 আর নিচে 22, একের থেকে বড়, 22/30 একের থেকে ছোট, 30/22 একের থেকে কি হয়, বড় হয়। এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এইখানেই, তোমরা ভিডিওটা দেখো। আজকে আমি নিজে নিজেই পড়ালাম, হয়তো আমারও অসুবিধা হচ্ছিল, পরের দিন থেকে আশা করি তোমরা লাইভে থাকবে, পড়াতে আরো ভালো লাগবে। ঠিক আছে, তখন আমি তোমাদের প্রবলেমগুলো আরো জেনে নেব, প্রবলেমগুলো আরো ডিসকাসে আলোচনা করবো। কোনো ভয় নেই, আমি তো বললাম আমি ভেবেই নিয়েছি তোমরা সব বিগিনার, প্রথম থেকে শুরু করবে, লজ্জা পেয়ে পাবে না, যা যা প্রবলেম হয় সব জিজ্ঞেস করবে, যে স্যার ফ্র্যাকশন এর দিক থেকে ওদিকে গেল, মাল্টিপ্লিকেশন কেন হলো, সবচেয়ে ছোট ছোট পার্ট গুলো কিন্তু জিজ্ঞাসা করবে। ওকে, ঠিক আছে।